বেশ অনেকক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দিলে মায়রা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুঝে নেয়। ইরফান মৃদু হাসল। মায়রার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, বার্ড ফ্লাওয়ার, আমি আমার বার্ড ফ্লাওয়ারকে ডেইলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি 86,400 সেকেন্ড ফিল করি। মায়রা ঢোক এলো। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা মিনমিন করে ডাকে, শিশুয়ালা। ইরফান মায়রাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, বউ, একটু আদর করি। মায়রা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসল। মাথা তুলে মায়রার বন্ধ চোখে মুখে দৃষ্টি বোলায়। ইরফানের বাঁ হাতের ওপর মায়রা আছোয়া। ইরফান সোজা হয়ে মায়রাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, আই এম ওয়েটিং ফর মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ খিচে রাখলো। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় আঙুল রেখে মৃদু স্বরে বলে, রেডি হয়ে নাও বউ, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। মায়রা সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েও রাসিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি, তাই মায়রার মন খারাপ হচ্ছে। মায়রা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের দু আঙুলের সাহায্যে মায়রার নাক টেনে বলে, কিচ্ছু ভুলি না আমি, ফার্স্ট রেডি হয়ে নাও। কথাটা বলেই পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়। মায়রা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মায়রাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মায়রাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মায়রা রেস্টুরেন্ট যাবে না। সে রাস্তার পাশের ফুচকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বার্ড ফ্লাওয়ার? মায়রা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মায়রা দু হাত আড়াআড়ি ভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদের লাইক করি না। মায়রা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝেছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। বাট আই ডোন্ট লাইক ইউ। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশে দরজা খুললে মায়রা বেরিয়ে আসে। এরপর ইরফান মায়রার হাত ধরে একটি ফুচকার দোকানে নিয়ে যায়। মায়রা 4 প্লেট ফুচকা দিতে বলে রাস্তার পাশে রাখা চেয়ারে বসল। ইরফান মায়রার পাশে দাঁড়িয়ে রইল। মায়রা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথে বলে। নো। মায়রা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে। এখানে না। মায়রা ইরফানের হাত ধরে বলে, আসুন, আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে। স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মায়রাও সাথে সাথে বলে। বসতে হবে। ইরফান হতাশ চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মায়রা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনে এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা কখনো তাও মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মায়রার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মায়রা প্লেটটি হাতে নেয়। একটি প্লেট ইরফানের হাতে দেয়, আরেকটি পাশের চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মায়রা খাওয়া স্টার্ট করে। ডান দিকে ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রার প্রায় 5টি ফুচকা খাওয়া শেষ। অনেক ঝাল দিয়ে খাওয়ায় মায়রার চোখ মুখ অনেকটা লাল হয়ে গিয়েছে, সাথে ঠোঁট জোড়া টকটকে লাল, যা চোখে লাগছে খুব। মায়রা আরেকটি ফুচকা মুখে পুরে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি? ইরফান ঢোকিল। ডান হাতের বুড়ো আঙুল মায়রার ঠোঁট জোড়ায় রেখে মৃদুস্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাই বউ। তখনই একটি ছেলে হাতে আরেকটি ফুচকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটি নিতে পারে। মায়রা ইরফানের দিকেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলেও ডান হাত বাড়িয়ে ছেলেটির থেকে ফুচকার প্লেটটি নিলে ছেলেটি চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশের চেয়ারে রেখে মায়রার দিকে চেয়ে বলে, ফাস্ট ফিনিশ করো বার্ড ফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট। মায়রা চেঁচিয়ে ওঠে। চুপ। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়রা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। আপনি কি আমাকে একটু
খেতেও দিবেন না? এটা রাস্তা জানেন না? ইস, আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। কাউকে মুখ দেখানোর প্রয়োজন নেই, আমাকে দেখালেই হবে। ফার্স্ট খাও। মায়েরা মুখ ভেঙচি দিল। অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটি প্লেট নিয়ে ইরফানের সামনে একটি ফুচকা ধরলে ইরফান চোখ মুখ কুঁচকে বলে। আমি এসব খাই না। মায়েরা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে। দেখুন, ভালোবেসে আপনাকে দিচ্ছি। একদম নাক মুখ কোঁচকাবেন না বলে দিলাম। এমন ভাব করেন যেন আমি গু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ কোঁচকায়। বাজে কথা অফ করবে না তুমি? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুচকা খেলে কি হবে? মরিচ দেইনি সত্যি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। সময় নষ্ট না করে হা করলো। যেন মায়রা একটা রিমোট একটুখানি আবদার করলো, অমনি ইরফান হা করলো। মায়রা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুচকা পড়ে দেয়। ইরফানকে তার কী যে ভালো লাগে। ইরফানের অপছন্দের জিনিসগুলো সে একেবারে জায়গায় দুইবার বললেই ইরফান কি সুন্দর সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো এক প্লেট ফুচকা সব খাইয়েছে মায়রা। ইরফান ফোনে মগ্ন ছিল। মরিচ ছাড়া দেয়ায় বেচারা ধান্দাতে এতগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মায়রা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মায়রার দিকে তাকালো। এরপর মায়রার হাতের প্লেটের দিকে তাকালো। খুব বুঝলো সে সব সেই খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে। সরি। মায়রা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামনে হেসে বলে। পুরো এক প্লেট ফুচকা খাইয়েছি আপনাকে, বুঝলেন তো? মাইরা পারে না এমন কিছু নেই। কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটি প্লেট নিয়ে মায়রা খাওয়া স্টার্ট করে। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মায়রার সব ফুচকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মায়রার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানকে এতগুলো ফুচকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাব সুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটি বাক্য। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটি 24 থেকে 25 বছরের ছেলে মায়রার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তে ইরফানের মাথায় রক্ত উঠে যায়, চোখ বুঝল। মায়রা ইরফানের হাত ধরে বলে। কি হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? ইরফান চোখ খুলে মায়রার দিকে তাকায়, এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে ভাব। আশেপাশে তেমন মানুষজন নেই। ইরফান ছোট করে বলে। চলো। এরপর মায়রার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মায়রাকে বসতে বললে মায়রা উঠে বসে। ইরফান মৃদু স্বরে বলে। 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে গাড়ির পেছন দিকে বড় বড় পা ফেলে সেই লোকটির পেছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎই লোকটির কান থেকে ফোন নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে। ইওর টাইম ইজ আপ সৌভিক। কথাটা বলে ফোন আছড়ে ফেলে। সামনের লোকটি পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটির কলার টেনে ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটির কলার ছেড়ে মৃদু হেসে বলে। আমার সাথে এসো। লোকটি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটি বলার মতো কিছু পায় না। ইরফান লোকটিকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটল। লোকটি পালাতে চাইলেও পারেনি। ইরফান একটি ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটি কিছু বুঝে ওঠার আগে ইরফান লোকটির কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটির গলায় পাড়া দিয়ে হিসিয়ে বলে। মানুষ খুন করা আমার ক্যারেক্টার নয়, আদারওয়াইজ তোকে কত শতবার খুন করতাম এটা কল্পনাও করতে পারবি না বাস্টার্ড। কথাটা বলে ইরফান তার পায়ে গায়ের ব্লেজার খুলে লোকটির মুখ বেঁধে দেয়। লোকটির ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটির গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটির 2 হাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটিকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটির 2 পা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে। জাস্ট ওয়েট। কথাটি বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে ইরফানকে না দেখে মেয়েটি হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মায়রা অবাক হয়ে তাকায়।
ইরফানের গায়ে কিচ্ছু নেই। মায়েরার চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট ব্লেজার সব কই? ইরফান কিচ্ছু বলল না, দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনার কাপড় কোথায় খুলে রেখে আসলেন? ইরফানের মায়েরার দিকে তাকালো না। কিছু দূর যেতেই মায়েরার সামনের দিকে দৃষ্টি পড়ে দেখলো একদম তাদের গাড়ির সামনে একটি লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটির মুখ ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা, সাথে মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মায়েরা অবাক চোখে তাকায় ইরফানের দিকে, ভীত কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ, ওই লোকটা সামনে। মায়েরার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়ির লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ কি করছেন? গাড়ি থামান, গাড়ি থামান প্লিজ, ওই লোকটা মরে যাবে তো। ইরফান মায়েরার কথা শুনল না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটির গায়ের ওপর গাড়ির চাকা তুলে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ভয়ে প্রায় কেঁদে দিয়েছে। ইরফানের দৃষ্টির নজর নেই, শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটির পা দুটোর ওপর দিয়ে গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটির দু পায়ের ওপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটির মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবুও অস্ফুট স্বরে গঙ্গানির আওয়াজ আসে। মায়েরার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে, শিশরাজ থামুন প্লিজ, এমন করবেন না, আমার ভয় করছে, থামুন। ইরফান গাড়ির ব্রেক কষল। বেশ কিছুক্ষণ চোখ বুঝে নিজেকে শান্ত করল। এরপর দু হাতে মায়েরাকে টেনে তার করে বসিয়ে দেয়। দু হাতে শক্ত করে মায়েরাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আমি আছি, ডোন্ট প্যানিক। মায়েরা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি এমনটা কেন করলেন? ইরফান তার ডান হাতে মায়েরার চোখের কোণে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে মৃদু স্বরে বলে। ও আমার বার্ড ফ্লাওয়ারকে নিয়ে বাজে কথা বলেছে। মায়েরা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? ওনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে দেখে এরপর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মায়েরার চোখে তার দৃষ্টি নিবদ্ধ করে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না। থাপ্পড় মারা পর্যন্তই ইরফানকে চেনত, কিন্তু এমন পাষণ্ড ইরফানকে তার না চাইতেও ভয় লাগছে। ইরফান মায়রার ভীত মুখপানে চেয়ে নিজেকে শান্ত করল। মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? মায়রা ঢোকিল, কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মায়রার ঠোঁট জোড়া আলতো করে আঁকড়ে ধরে। মায়রার চোখ বুঝে নেয়। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন বার্ড ফ্লাওয়ার? শুনো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হার্ট করতে পারি না। কথাটা বলে ইরফান মায়রার ডান হাত তার বুকের বাঁ পাশে চেপে নরম গলায় বলে, বার্ড ফ্লাওয়ার তার শিশরাজকে ছাড়া অন্য কারো কথা ভাবলে এখানে ক্ষত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বার্ড ফ্লাওয়ার। কি আবেগ মাখা আবদার! মায়রার চোখ জোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে, আপনি এত ভালোবাসেন কেন আমায় শিশরাজ? ইরফান মায়রার হিজাব আলগা করে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দুটো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ বার্ড ফ্লাওয়ার। মায়রার কান্না ভেজা চোখে একটু হাসতো। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে, মিথ্যুক। মায়রার আবারও লোকটির কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বলে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝে ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে, লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে। মায়রা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মায়রা নতুন চিহ্ন। ইরফানের এই নতুন রূপ মায়রাকে খানিক ভীত করে। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের বুকে মাথা রেখে চোখ বসল। পরদিন রাত 8টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে। মাঝে মাঝেই তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়ে যায় সে। আজও এসেছে। নাসিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখল, তবে কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও বেশ কিছুক্ষণ নাসিমের সাথে কথা বলে কল কেটে দেয়।
টেবিলের ওপর একটি বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাসিমকে ভিডিও কল দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আয় আয়, নাসিমের নাকি তোকে ছাড়া কিডনি চলছে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে শুদ্ধ দিকে। ওপাশ থেকে নাসিম কল রিসিভ করলে শুদ্ধ মিটি হেসে বলে, এই নাসিমা খালা, স্বীকার করতো তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না। আমার সত্যি বেশি হয়ে গিয়েছে বুঝলে। সত্য কথার দাম নাই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না। নাসিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে, তুই ভালো হয় শুদ্ধ, নয়তো তোর কপালে বাচ্চা নেই বলে দিলাম। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বিয়াদব, উল্টাপাল্টা অভিশাপ দিলে এক থাবড়া খাবে। নাসিম কিছু বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের সাথে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের ওপর 2 ফোঁটা কিছু পড়তেই শুদ্ধ ওমাগো বলে চেঁচিয়ে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভ্রু কুচকে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গাটা ডলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। নাসিম অবাক হয়ে বলে, শুদ্ধ কি হলো? ইরফান ভাবলেশীনভাবে বলে। এসে দেখে যা। নাসিম কিছু বলতে গিয়েও থেমে যায়। ইরফানের হাতের দিকে নজর পড়ল। জহুরি চোখে তাকিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, এই ইরফান, তোর হাতে কি হয়েছে? ইরফান কিছু বলে না। শুধু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে, কি এনে রেখেছিস রে? হাতে একটু পড়ছে না? পড়েনি, তাতেই মনে হচ্ছে চামড়া খুলে যাচ্ছে। ইস! বলতে বলতে এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতল হাতে তুলে দেখল বোতলের গায়ে লেখা H2SO4 সালফিউরিক অ্যাসিড। শুধু ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, কি রে, তুই সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস নাকি? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে কোন পায়ে হেঁটে আসলো সোনা? ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাসিম কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে, শুদ্ধ, ইরফানের হাত চেক কর দ্রুত। শুধু নাসিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের ওপর রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, তোর হাত কই দেখি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, যাবি তোরা? ডিস্টার্ব করছিস কেন? নাসিম বলে। শুদ্ধ, ওর কথা শুনিস না, ওর হাত চেক কর। ইরফান নাসিমের দিকে রেগে তাকায়। নাসিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করে ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারা নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে, ইরফান, তোর হাতের এই অবস্থা কি করে? তোর হাতে কি সালফিউরিক অ্যাসিড পড়েছে? নাসিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, ইরফান, তুই ইচ্ছা করে করেছিস এটা, তাই না? শুধু মাথায় হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গড়ে গিয়েছে। কেউ টাচ করলেই ইরফানের চামড়া উঠে আসবে। থেমে থেমে বলে, তুই পাগল? কি করেছিস এসব? হঠাৎই রেগে চিল্লিয়ে বলে। এই বিয়াদব, এসব কি করেছিস? ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে মরে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে, তোদের আর কাজ নেই। নাসিম অসহায় চোখে চেয়ে বলে, শুদ্ধকে গাড়ি চালাতে দিস না, যা। ও গাড়ি চালালে ওর হাতের সব চামড়া তো গাড়ির স্টিয়ারিং এ লেগে যাবে। শুদ্ধ দ্রুত পায়ে বাইরে যেতে গিয়েও নাসিমের দিকে চেয়ে বলে, আমি জানি ও ইচ্ছে করে এরকম করেছে, ওকে খুব ভালো করে চিনি, কিন্তু কেন এমন করেছে তুই জানিস? নাসিম মলিন গলায় বলে। বেবি বারবি ডলের জন্য। ও একটা পাগল, ওকে ডক্টর দেখাবে। শুদ্ধ কিছু বলল না। দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাসিম দীর্ঘশ্বাস ফেলে। এত অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে? শুদ্ধ ইরফানের পিছু পিছু গিয়েও ইরফানকে পায় না। ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হলো। ইরফান এমন কেন? শুধু সত্যি না তো ভাবার মতো কিছু খুঁজে পায়, আর না তো বলার মতো। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপর ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের অসমাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মায়েরা একটু আগেই নিচে গিয়েছে। ইরফান কিছু বলেনি, কিন্তু সে 2 হাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে, অথচ হাত চলছে না। তীব্র জ্বলুনির সাথে অসহনীয় ব্যথা। অথচ ইরফানের মুখে এর কোনো ছাপ নেই। চোখে মুখে বিরক্তি নিয়ে ডান হাত মেলে একবার চোখ বোলায়। প্রথমে হাত ছিল সাদা, এরপর লাল টকটকে ছিল। এখন ধীরে ধীরে কেমন বাদামি কালার হয়ে যাচ্ছে। হাতের চামড়া এত নরম হয়ে গিয়েছে, শাওয়ার নিতে গিয়ে অনেকটা চামড়া কেমন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক। মায়েরা 2 মিনিট হলো ঘরে এসে ইরফানের পেছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পেছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে।
কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মায়রার চোখে মুখে বিস্ময় ভর করে। অবাক হয়ে কাপা কণ্ঠে বলে, আপনার হাতে কি হয়েছে শিশুওয়ালা? মায়রা কষ্ট পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা পেছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের দু হাত মেলে ধরে কাছ থেকে দেখে আটকে ওঠে। হাতের মানচিত্রই যেন পাল্টে গিয়েছে। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে, শিশুওয়ালা, এসব কি করে হয়েছে বলুন না। আপনার হাত। মায়রার কথা বেঁধে যায়। সে গ্রামের মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে, 2 হাত আবার বার্ড ফ্লাওয়ারকে হার্ট করেছিল, তাই পানিশমেন্ট দিয়েছি। মায়রার চোখ ভরে ওঠে। থেমে থেমে বলে, শিশরাজ, আপনি এসব। ইরফান অপরাধীর ন্যায় বলে, সালফিউরিক অ্যাসিড অ্যারেঞ্জ করতে টাইম লাগছিল বার্ড ফ্লাওয়ার, লেট হওয়ার জন্য সরি। মায়েরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দু চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভ্রু কুচকে বলে, কাঁদছো কেন বার্ড ফ্লাওয়ার? মায়েরা ঢোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইল। মায়েরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে। কাপা হাতে তার ছোট দু হাতের ওপর ইরফানের দু হাত রাখে। এরপর ইরফানের দু হাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, এটা আপনি কি করেছেন শিশুওয়ালা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? ইরফান অসহায় চোখে মায়রাকে দেখে। একটু পর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে মায়রার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, ইটস নর্মাল। মায়রা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল। আপনার হাত চিনতে পারছি না আমি শিশরাজ। আপনি এটাকে নর্মাল কি করে বলছেন? ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে, আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রেগে বলেছিলাম। আপনার বার্ড ফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিশুওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না। কথাগুলো বলতে বলতে মায়রা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফানকে জোর করে মায়রা হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টরের ট্রিটমেন্টে ইরফান হাত ধীরে ধীরে রিকভার করতে শুরু করে। দেখতে দেখতে প্রায় 3 মাস পেরিয়ে যায়। এতদিন ইরফান না কখনো ড্রাইভ করতে পেরেছে, আর না তো কখনো কোনো কাজ ঠিক মতো করতে পেরেছে। হাত পুড়ে যাওয়ায় পরও হাতের উপর অনেক প্রেশার খাটিয়ে কিছু কাজ করা ইরফানের হাতে আরও বেশি প্রবলেম হয়েছিল। ইউনিভার্সিটি থেকে একটা লম্বা সময়ের জন্য অবসর নেয়, সাথে অফিসের কাজেও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারিনি। 2 হাত দিয়ে তেমন কাজ করতে পারিনি। এজন্য তারেক নেওয়াজের ওপর কাজের প্রেশার বেশি পড়েছে। ইরফানের হাত এখনো পুরোপুরি রিকভার হয়নি। নিজের হাত খেতে পারে নাই, মাঝে মাঝে চামচ দিয়ে খায়। বেশিরভাগ সময় মায়েরা খাইয়ে দেয়। ঘড়ির কাঁটা দুপুর 2টার ঘর ছাড়িয়েছে। ইরফানের মতো কাজে ব্যস্ত থাকা মানুষ হঠাৎ এতটা অবসর সময় কাটানোয় প্রচুর বিরক্ত সে। বাচ্চা বউ বিয়ে করার জ্বালা বুঝতে পারছে। মায়েরার সামনে সে ফোন ধরলেও মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান না পেরে ধমক দেয়, আবার নিজেকে দমিয়েও নেয় মায়েরার অসহায় মুখখানি দেখে। মায়েরা হাতে প্লেট নিয়ে ঘরে প্রবেশ করে। ইরফানকে পা মেলে বেডের এক কোণায় বসে থাকতে দেখে এগিয়ে আসে। হাতের প্লেট বেডের ওপর রেখে তার পরনের ওড়না মাথা থেকে নামিয়ে গলার সাথে 2 বার পেঁচিয়ে নেয়। এরপর ইরফানের সামনে পা ভাঁজ করে বসলে ইরফান চোখ মেরে তাকায়। মায়েরা ভাত মাখিয়ে ইরফানের মুখের সামনে ধরে ইরফান গম্ভীর গলায় বলে, তুমি খেয়েছো? মায়েরা মরির মুখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। মায়েরা ইরফানকে শুধু ভালোবেসে খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরফানের এসব উল্টাপাল্টা কাজে মায়েরার দায়িত্ব পালন করতে খাইয়ে দিতে হয়। এখানেও ভালোবাসা আছে, কিন্তু মায়েরার ভীষণ খারাপ লাগে ইরফানকে খাইয়ে দিতে আসতে। মায়েরার সবার আগে ইরফানের 2 হাতের দিকে চোখ পড়ে। দৃষ্টি নামিয়ে মায়েরা ইরফানের 2 হাত দুটোর দিকে তাকালো। হাতের তালু দুটো কেমন কালচে হয়ে গিয়েছে। মায়েরার চোখ ঝাপসা হয়। ইরফান ভ্রু কুচকে বলে, What's happened? কথা বলছো না কেন? মায়েরা বেশ কয়েকবার পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, একসাথে খাবো। ইরফান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মায়েরার চোখের দিকে তাকিয়ে থাকে। মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে বলে,
হাউ ফার্স্ট? আচ্ছা, মায়েরা কিছু বলল না। ইরফানের হুটহাট এমন কাজে মায়েরা বেশ অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। মায়েরা ইরফানকে খাওয়ার সাথে নিজেও খায়। মায়েরা তার মুখে খাবার নেওয়ার সময় ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা মুখে খাবার নিয়ে সবটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি কি অন্যদিকে তাকাতে পারেন না? মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়? ইরফান চোখ ছোট ছোট করে বলে। মাই উইশ, ডিস্টার্ব করো না, ফার্স্ট খাওয়াও। মায়েরা মুখ ভ্যাংচায় বিড়বিড় করে। আর ইংরেজ সাদা বিলাই। ইরফান গম্ভীর গলায় বলে। আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, নট শালা। মায়েরা থতমত খেয়ে তাকায়। মেকি হেসে বলে। হ্যাঁ হ্যাঁ জানি। কথাটা বলে ইরফানের দিকে তাকায়। ইরফান আজ একটু বেশি চুপচাপ। যদিও ইরফান তো এমনই, কথা কম বলে, কিন্তু আজ কেন যেন একটু বেশি কেমন যেন লাগছে। কেমন খিটখিটে মেজাজে কথা বলছে। মায়েরা শেষ খাবারটুকু ইরফানের মুখে দিয়ে ইরফানের কোল থেকে নেমে যায়। ইরফান কিছু বলল না। মায়েরা এবার সত্যি অবাক হয়, এই ইরফান তো তাকে শুধু জ্বালায়, আজ হলোটা কি? মায়েরা ডান হাতে এঁটো প্লেট ধরে রেখে বা হাত কোমরে রেখে ইরফানের সামনে এসে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে। আপনার কি হয়েছে বলুন তো? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। নাথিং। মায়েরারও বিরক্ত লাগে। এই অসহ্য লোকটার আবার কি হয়েছে? উফ, আর নেওয়া যায় না। মায়েরা কিছু একটা ভেবে মনে মনে হেসে নরম কণ্ঠে ডাকে। শিশরাজ। মায়েরার ডাকে ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা মনে মনে হাসে, উপরে উপরে মুখটা ছোট করে বলে। জানেন, শ্যামবর্ণের ছেলেরা ভীষণ সুন্দর হয়, আর যে ছেলেদের চোখের মণি কালো হয় তা তো মারাত্মক সুদর্শন হয়। কিন্তু আমার কপালে এক বিলাই চোখওয়ালা সাথে গায়ের রং সাদা ফকফকে স্বামী জুটেছে, যার মধ্যে সুদর্শনের শও নেই। আমার কপালেটা কি পোড়া একবার ভাবুন। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। এমনিতেই তার এক গাদা কাজ স্তূপ হয়ে আছে 3 মাসের গ্যাপে। তার বাবা অফিস গেলেও সব কিছু সামলে নিতে পারেননি তিনি। মাথা হ্যাং হয়ে আছে তার। এর মধ্যে স্টুপিড তার সাথে বাদরামি করছে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মিটি মিটি হেসে ডান গাল পেতে দিয়ে বলে, ফেলুন তো দেখি কেমন পারেন। ইরফান বসা থেকে উঠে দাঁড়ালে মায়রা দ্রুত এক পা পিছিয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে নিলে মায়রা 2 হাতে প্লেট শক্ত করে ধরে দৌড় দেয়। ইরফান ধরতে গিয়েও পারল না, বিড়বিড় করল। স্টুপিড বাঁদর। মায়রা ঘর থেকে বেরিয়ে নিচে যেতে গিয়েও আবার উল্টো ঘুরে এসেছে। না না, বাবা এসব নিয়ে মজা করা যাবে না। ইরফান যা মানুষ, তার কথা অনুযায়ী যদি আবার কোনো পাগলামি করে। মায়রা আবারও উল্টো ঘুরে ঘরে এসে দেখল ইরফান ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়রা দ্রুত বলে ওঠে, শিশরাজ শুনুন। ইরফান পিছু ফিরে তাকায়। মায়রা মৃদু হেসে বলে, আপনি দেখতে একটু আনকমন মানুষ, কিন্তু শ্যামবর্ণের ছেলেরা শুধু সুদর্শন হয়, আর আপনি ত্রিপল সুদর্শন পুরুষ। ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে আসতে ঠোঁট বাঁকিয়ে বলে। আচ্ছা, মায়রা লজ্জা পায়, আমতা আমতা করে বলে, আপনার চোখ দেখলে আমার লিওর চোখ ভেসে ওঠে। আপনি না থাকলে আমি লিওর চোখ দেখে দিন চালিয়ে নিতে পারবো। ইরফান চোখ মুখ কুঁচকে বলে। হোয়াট? মায়রা মাথা নিচু করে মিটি মিটি হাসে। ইরফান ঘরের এক কোণায় ঘুমিয়ে থাকা লিওর দিকে তাকায়। চরম বিরক্ত সে। এটা মায়রাকে এনে দেয়ায় তার সবচেয়ে বড় ভুল ছিল। মায়রা ইরফানের দৃষ্টি লিওর দিকে থেকে দ্রুত লিওর দিকে যেতে নেয়। তার আগে ইরফান লিওকে 2 আঙুলের সাহায্যে ওপরে টেনে তোলে। লিও ঘুমাচ্ছিল। হঠাৎ এভাবে ধরায় বেচারা মিয়াও করে ডেকে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এর চোখ দুটো তুলে নিয়ে মার্বেল খেলতে। স্টুপিড বই, স্টুপিড বিড়াল দুটোই জ্বালিয়ে খায়। মায়রা দ্রুত ইরফানের হাত থেকে লিওকে ছিনিয়ে কোলে নিয়ে বলে, ওরে এভাবে ধরেন কেন আপনি? একটা বাচ্চা ঘুমাচ্ছে, তবুও আপনার একটু দয়ামায়া নেই? ইরফান বিরক্ত কণ্ঠে বলে। ওকে ফেলে দিয়ে এসো, গো। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক ভাবা যায় তার বিড়াল ছানাটার সাথে কেমন করে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে নিলে মায়রা দৌড় দেয় বাইরের দিকে। পিছু ফিরে বলে, এমন করেন কেন? আপনার চোখই বেশি সুন্দর তো। একদম আমার লিওর দিকে নজর দিবেন না, পাষাণ লোক একটা। ইরফান বিরক্ত চোখে চেয়ে থাকলো মায়রার দিকে। এই বাদর জীবনেও ঠিক হবে না।
ফোনের শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কল রিসিভ করে। ছোট করে আসছি বলে কল কেটে দেয়। এরপর দ্রুত রেডি হয়ে নেয়। হাত ঘড়ি পড়তে পড়তে একবার একবার করে তার দু হাতের দিকে তাকানো। হাত দুটো ভালোই কালচে হয়েছে, সাথে এখনও কিছু কিছু জায়গায় বেশ ক্ষত। ইরফান মৃদু হাসল। আবার মায়রার কান্নামাখা মুখ চোখের সামনে ভাসতে ইরফানের মুখ মলিন হয়। সে নিজেকে শাস্তি দিয়ে নিজে তো শাস্তি পেয়েছে অনেক, কিন্তু তার সাথে তার বার্ড ফ্লাওয়ারকেও কষ্ট দিয়ে দিয়েছে। কষ্ট পাবে নাই বা কেন? এই যে ইরফানের মতো এমন শক্তপোক্ত মানুষ কেমন নেতিয়ে গিয়েছিল। ওপর থেকে যদিও ভীষণ শক্ত থাকতো, কিন্তু মাঝে মাঝে জ্বরে আশেপাশের কোনো হুঁশ থাকতো না। একটু একটু চোখ মেলে কান্নারত মায়রাকে দেখে তার কী যে খারাপ লাগতো। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। সময় তার গতিতে অতিবাহিত হতে থাকে, ঠিক যেমন মায়রার এইচএসসি এক্সাম চলে এসেছে। বেশ অনেকগুলো এক্সাম শেষ, আর দুটো এক্সাম বাকি আছে, এরপর প্র্যাকটিক্যাল। ইরফান বিজনেসের কাজে রাশি এসেছে। ইম্পর্টেন্ট কাজ হওয়ায় আসতে হয়েছে, নয়তো মায়রাকে রেখে সে আসতো না। এরকম একটা টাইমে কাজ পড়েছে, মায়রাকে নিয়ে আসতে পারেনি, আবার কাজ ফেলেও রাখতে পারেনি। মাঝে বিজনেসে সময় দিতে না পারায় অনেক কাজ জমা হয়ে গিয়েছে। ইরফানের সাথে শুদ্ধ ফাইজও এসেছে, এর কারণ আছে। ইরফানের কাজ রাশিয়ায় হওয়ায় এসেছে নাসিমের সাথে দেখা করতে। সকলের একসাথে দেখাও হয়ে গেল, সাথে ইরফানের কাজও কমপ্লিট হলো। ফাইজ তার ছেলে প্রিন্সের সঙ্গে ভিডিও করে কথা বলছে। ইরফান তাকিয়ে রইল সেদিকে। মায়রার কথা ভাবতেই মাথায় মাহিরা নামটি বাজল। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। ফাইজ ইরফানের পাশে বসে ইরফানের দিকে তার ফোন করে। ওপাশ থেকে ইনায়ার কোলে বসা 1 বছরের প্রিন্স দু হাত মেলে দেয়। ইরফান মৃদু হেসে প্রিন্সের দিকে তাকিয়ে। ইনায়া ইরফানের সাথে টুকটাক কথা বলল প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে। হঠাৎই বাচ্চা ছেলেটি কাশতে থাকে। ইরফান সামনের টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সামনে ধরে বলে, প্রিন্স, টেক ইট। পাশ থেকে ফাইজ শব্দ করে হেসে ওঠে। ইনায়া প্রিন্সকে পানি খাইয়েছে, ইরফানের কাণ্ডে সেও না হেসে পারল না। ফাইজ হাসতে হাসতে বলে, তোর একটা বাচ্চা দরকার ভাই, আমি বুঝেছি। ইরফান ব্যাপারটা বুঝতে পেরে তবদা খেয়ে চেয়ে আছে। প্রিন্সকে হঠাৎ এভাবে কাশতে দেখে এটা খেয়ালই ছিল না যে প্রিন্স ফোনের ওপাশে। ফাইজ আবারও হেসে বলে, মনে হয় খুব তাড়াতাড়ি আমার প্রিন্স বাবার একটা ভাই বোন পাবো। বুঝলে লিটল কুইন, তোমার ভাই তো আমার প্রিন্সকে কনফিউজড করে দেবে। ওর বাবা আমি নাকি ও? ইনায়া হাসতে হাসতে বলে। আমার ভাইয়ার মতো আদর করতে পারবেন না আপনি, ভাইয়ার থেকে একটু শিখুন। ফাইজ ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় প্রিন্সের দিকে। তার ছেলেকে নাকি সে আদর করে না, ইরফানের জন্য তাকে অপবাদ দিতে হচ্ছে। ফাইজ প্রিন্সের সাথে আরেকটু দুষ্টুমি করে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে চেয়ে বলে, আর কয়দিন পর মাইরা ভার্সিটি উঠবে, তুই এবার আমার প্রিন্সের ভাই বোন আনার ব্যবস্থা কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। আর ইউ ম্যাড? আমার বউ বাচ্চা। তুথ সোফায় বসতে বসতে হেসে বলে, মায়েরা, তোর কাছে সারা জীবনই বাচ্চা থাকবে সোনা, সে আমরা জানি। তুই চাইলেও ওই বাচ্চার পেট থেকে ডজন ডজন ছাও বের হবে, বুঝলি? ফাইজ হাসছে। ইরফান বিরক্ত হয় তার বাচ্চা বউকে নিয়ে কী সব আলোচনা। বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাসিমের ঘরের দিকে যায়। শুদ্ধ আর ফাইজ হাসল। নাসিম বেলকনিতে দাঁড়িয়ে অনেক তারার ভিড়ে গোল থালার মতো চারটি জলজল করছে। নাসিমের দৃষ্টি সেই জলজল করা চাঁদে। আজ সকালে ইরফান, ফাইজ, শুদ্ধ এসেছে। সারাদিন 4 বন্ধু বেশ ভালো সময় কাটিয়েছে। যদিও ইরফান চুপচাপ থাকে, তবে এভাবেই তারা ইরফানের সঙ্গ মেনে নেয়। ইরফানকে যেন এভাবেই ভালো লাগে, কিন্তু তার মন খারাপ, ভীষণ মন খারাপ। ইরফানকে দেখে তার চোখে ইরফানের মুখে মায়রার প্রতিচ্ছবি ভাসে। তার কল্পনায় থাকা বারবিডল ইরফানের জন্য হাসে, ইরফানের জন্য কাঁদে, ইরফানের জন্য বাঁচে। সব কিছুই ইরফানের জন্য। নাসিমের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে বারবিডলকে ভুলতে পারে না। মুভ অন আর বিয়ে, এই শব্দ দুটোর প্রতি নাসিমের বিষাদ কাজ করে। সবার মুখে তার জন্য এই শব্দ দুটো থাকে। কেন সবাই তাকে কষ্ট দেয়, সে তো এভাবেই বেশ আছে। বারবিডল নামে এক আস্ত অনুভূতিকে হারিয়ে ফেলার অনুভূতি লালন করার মাঝেও তো এক তিক্ত স্বাদ আছে। অন্তরার বলা কথাটা মনে পড়ল, ভালোবেসে ভালো হতে না পারলেও খারাপ হওয়ার মাঝেও এক ভালো লাগা লুকিয়ে থাকে। নাসিম বিড়বিড় করল, ভালোবেসে সবাই ভালোবাসা জিতিয়ে নিয়ে পূর্ণতার হাসি হাসে। আমি না হয় ভালোবেসে ভালোবাসায় হারিয়ে অপূর্ণতায় ঘেরা
মলিন হাসি হাসলাম। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল। এরপর থালার মতো চারটির দিকে গভীর দৃষ্টি রেখে কিছুটা আওয়াজ করে মলিন হেসে বলে, তুমি চাঁদের চেয়েও দামি বারবি ডল। চাঁদকে ছুতে না পারলেও দেখা যায়, কিন্তু আমি তোমাকে ছুতে তো দূরের কথা, দেখার অধিকারটুকু হারিয়ে ফেলেছি। একটু থেমে আবারও বলে, তোমাকে কখনো ভুলতে পারবো না বারবি ডল। ইরফান নাসিমের ঘরে এসেছিল। ব্যালকনি থেকে এক পা বাড়াতে গিয়েও নাসিমের কথা শুনে তার পা থেমে যায়, সাথে চোয়াল শক্ত হয়ে যায়, দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইরফানের পাশে শুদ্ধ এসে দাঁড়িয়েছিল। বেচারা নাসিমের কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। যা বোঝার বুঝল। ইরফান রেগে নাসিমের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ ইরফানকে টেনে ধরে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিতে চায়, রেগে বলে, তো আমাকে ছাড়। ইরফানের গলা পেয়ে নাসিম পিছু ফিরে তাকায়। শুদ্ধ তার ইরফানকে এভাবে দেখে অবাক হয়, এগিয়ে এসে বলে, আরে তোদের কি হয়েছে? ইরফান ভস্ম করে দেওয়া চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম বুঝল না ইরফানের দৃষ্টির মানে। ইরফান রেগে কিছু বলার আগেই শুদ্ধ বলে ওঠে, মায়েরার 105 ডিগ্রি জ্বর। শুদ্ধর কথা শুনে ইরফান বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। নাসিম নিজেও শুদ্ধর দিকে অবাক হয়ে তাকায়। শুদ্ধ ঢোক গিলল। ইরফান দ্রুত শুদ্ধর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে ফোন বের করে মায়রার নাম্বারে কল করে। সে বেশ কিছুক্ষণ আগে কয়েকবার কল করেছিল, মায়রা কল রিসিভ করেনি। সে ভেবেছে মায়রা ঘুমিয়েছে, কিন্তু শুদ্ধর কথা শুনে তার আর কিছু মাথায় আসেনি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইরফান মায়রাকে ফোনে না পেয়ে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার বার্ড ফ্লাওয়ার কি হয়েছে? ও কোথায়? আমার কল রিসিভ করছে না কেন? শুদ্ধ ঢোকিল। নাসিম নিজেও চিন্তিত, তবে ইরফানকে দেখে অবাক হচ্ছে। আসলে এরকম ইরফানকে সে সামনে দেখেনি। শুদ্ধর মুখে গল্প শুনেছে, কিন্তু সামনে থেকে এমন অসহায়ত্বে ঘেরা ইরফানকে সে দেখেনি বললেই চলে। শুদ্ধ মৃদু স্বরে বলে, মামা, মামিকে কল দিয়ে দেখ, আমাকে কেন বলছিস? ইরফান দ্রুত তার বাবার নাম্বারে কল করে। রিং হয়। ইরফান চিন্তিত বদনে ঘর থেকে বেরিয়ে গেলে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বেরিয়ে যেতেই নাসিম এগিয়ে এসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, বালের বারবি ডল। তোর বারবি ডলের পেটে ইরফানের 4 জোড়া বাচ্চা আছে। এবার ওকে ভুলে যা, তুই স্বাভাবিক হ প্লিজ। নাসিম অসহায় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে, কিছু বলল না। মেয়েটি ইরফানের বউ, তার চিন্তা কথা করাটা শোভা পায় না। ছোট করে বলে, আচ্ছা। শুদ্ধর খারাপ লাগলো। সে কাদের মাঝখানে এসে পড়ল, কাকেই বা দোষ দিবে। নাসিম শুদ্ধকে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। শুদ্ধ ডান হাতের 2 আঙুলের সাহায্যে কপাল ঘষে। নাসিম তার ঘরে এসে টেবিলের কোণায় দাঁড়ায়, চোখ জোড়া ঝাপসা। সে তো অস্বাভাবিক নয়, সে বারবিডলের জায়গাটা কাউকে দিতে পারে না। এটা কি তবে তার ব্যর্থতা? 2-1টা ব্যর্থতা জীবনে থাকলে খুব কি ক্ষতি হয়? এই তো থেকে থেকে কষ্ট হয়, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, এতে খুব বেশি ক্ষতি হয় না তো? ভাবনায় আসে, এক জীবনে সবার কি সব পাওয়া হয়? এই যে সামিয়া, সে যে কিছুই পায়নি। নাসিমের খারাপ লাগার পরিমাণ আরও তীব্র হলো। সামিয়ার সাথে হঠাৎ তার দেখা, একদিনের পরিচয়, অথচ মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। সামিয়ার ভেজা চোখ, মিষ্টি একটা মুখ, শান্ত স্বরে কথা বলার ভঙ্গি নাসিমের চোখে ভাসে। নাসিমের ইচ্ছে করে আল্লাহর কাছে সামিয়ার জন্য অভিযোগের খাতা খুলে বসতে। মেয়েটি কেন কিছু পেল না, আর নিজের জন্য আফসোস হয় সে কেন সামিয়াকে তার পাশে পেল না। সামিয়া তার বন্ধু হওয়ার জন্য কেন থেকে গেল না। আজ সে ভীষণ আফসোস হয়, বারবিডলকে না পাওয়ার আক্ষেপ প্রথম থেকেই মনে মেনে নিয়েছে, কিন্তু সামিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপটা বেশ অনেক বেশি। আল্লাহ কেন যেন তার জীবনে কিছু আসার আগেই সব কিছু কেড়ে নেয়, আর তাকে দিয়ে যায় একরাশ হতাশা, সাথে কিছু দীর্ঘশ্বাস, কখনো কখনো চোখের কোণে পানি জমা পানি। টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে, কাগজটি 3টে ভাঁজ করে। প্রায় 6 মাস আগের সামিয়ার চিঠি। নাসিম পুরো চিঠিতে চোখ বোলায়। চিঠিটি পড়লে নাসিমের মনে হয় সামিয়া সত্যিই তার এক ভীষণ আপন বন্ধু, তাদের ভীষণ মিল। কিন্তু এটা আর রাখতে চাইল না নিজের কাছে। দীর্ঘশ্বাস ফেলল, টেবিলের উপর থেকে লাইটার দিয়ে কাগজটির কোণায় আগুন জ্বালায়। 2 সেকেন্ড যেতে না যেতেই শুদ্ধ নাসিমের হাত থেকে কাগজটি কেড়ে নেয়। নাসিম পিছু ফিরে শুদ্ধকে কিছু বলতে গিয়েও বলল না। শুধু কোনো রকমে আগুন নিভিয়ে বিরক্তি কণ্ঠে বলে, কি রে ভাই, তোরা কোনো ইম্পর্টেন্ট কাগজটা পোড়ানোর ভূত চাপালি মাথায়?
কথাটা বলে কাগজটিতে দৃষ্টি দিয়ে মাথা উঁচু করতে গিয়েও গেল না। চোখে পড়ে একটি লেখা, প্রিয় শুদ্ধ সাহেব। শুদ্ধ চোখ সরালো না, ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি দেয়। চিঠিটি পড়ার পর নাসিমের কথা শুনে শুদ্ধ বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। তার প্রতিক্রিয়া বোঝা যায় না। হঠাৎই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মেয়েটি বেঁচে থাকলে আমি নিজ দায়িত্বে ওর জীবন সাজিয়ে দিতাম। নাসিম কৌতুক স্বরে বলে। দ্বিতীয় বিয়ে করে সাজাতি নাকি? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ওর মতো দেবদাস হয়ে ঘুরতো না। অ্যাটলিস্ট ওকে আমার চেয়ে 1000 গুণ সুদর্শন পুরুষের সাথে বিয়ে দিতাম। মানুষ চাইলে সব পারে, সেটা তোকে দেখাতাম। নাসিম কিছু বলল না। মানুষ মুখে অনেক কিছুই বলে, সব এত সহজ? ফারার কিছু হলে শুদ্ধ কি করত? যখন ভার্সিটিতে পড়তো তখন তো ফারাকে পাবে না ভেবে শুদ্ধ চিরকুমার থাকার কথাই ভাবতো। এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েও করলো না। কথায় কথা বাড়ে, তার ভালো লাগছে না। শুদ্ধও আর কিছু বলল না। লাইটার দিয়ে তার হাতে থাকা সামিয়ার চিঠির কোণায় আগুন ধরিয়ে বলে ওঠে, সরি সামিয়া, আমার প্রতি তোমার অনুভূতিকে ছোট করছি না, কিন্তু তুমি বেঁচে থাকলে এতদিনে তুমি অন্যের বউ থাকতে। কি জানি তুমি যার ভাগ্যে ছিলে সে বেচারার কপালে বউ জুটেছে কি না, তোমার অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। নাসিম হতাশ কণ্ঠে বলে। তুই এটা নিয়েও মজা করবে? প্রথম মৃদু হেসে বলে, করিনি, বললাম তো। ও বেঁচে থাকলে বিয়ে হয়েছে, যে মেয়ের ঘটক আমি হতাম সে মেয়ের জীবনে দুঃখ থাকতো না, কিন্তু আমি তো সুযোগ পেলাম না। নাসিম ভ্রু কুচকে বলে। এটা পুড়িয়ে ফেললি কেন? শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ ওর অনুভূতি আমাকে ঘিরে, আর আমার অনুভূতি ফারাকে ঘিরে। আমি মেয়েটির অনুভূতির মূল্য কখনো দিতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে ঘিরে মেয়েটির মাঝে যাই ছিল সব কিছুই মূল্যহীন। আর মূল্যহীন সব কিছুকে পুড়িয়ে ফেলতে হয়, সেটা হোক যে কোনো জিনিস বা অনুভূতি। নাসিম বুঝলো শুদ্ধ কথাটা তাকে ইন্ডিকেট করে বলেছে। সে মৃদু হেসে বলে, আমি হয়তো ব্যর্থ, তবে কিছু ব্যর্থতা প্রশান্তি থাকে যা তুই বুঝবে না, কারণ তুই তো পূর্ণতার পথিক। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল, বলার মতো কিছু খুঁজে পায় না। নাসিমকে কিছু বলে লাভ নেই। খুব ভালো করেই বুঝলো ইরফান নাসিমের বাসা থেকে বেরিয়ে তারেক নেওয়াজের সাথে কথা বলে। মায়েরা আসলেই ঘুমিয়ে গিয়েছে, জ্বর আসেনি। ইরফান বুঝেছে শুদ্ধ আর তার সাথে নাসিমের ঝামেলা আটকানোর জন্য শুধু মিথ্যে বলেছে। ইরফান আর নাসিমদের বাড়িতে যায়নি, সে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মোটামুটি তার কিছু কাজ গুছিয়ে নেয়। আপাতত তার মন এখানে টিকছে না। এরপর মায়রাকে সাথে করে আনবে, এভাবে একা একা থাকা ইম্পসিবল। এরপর ইরফান শপিং মলে যায়। নাসিমের কথাগুলো ভাবতেই হাজারো বিরক্তি রাগ এসে জমা হয় তার মাঝে। ইরফানের ইচ্ছে করলো সে এই পুরো শপিং মলের সব বরখা নিকাব কিনে মায়রাকে তার মধ্যে ঢুকিয়ে রাখবে। তাহলে নাসিম আর কখনো ভুল করেও তার বাটফ্লাওয়ারকে দেখতে পাবে না, বা নাসিমের মতো কেউ যেন তার বাটফ্লাওয়ারকে দেখে এসব অনুভূতি ক্রিয়েট হয়। আগে বুঝলে সে তার বাটফ্লাওয়ারকে জন্ম থেকেই নিকাবের মধ্যে ঢুকিয়ে রাখত। অনেক বড় সড়ো দুটো লাগেজ ভরে মায়রার জন্য অনেকগুলো নিকাব কিনে নেয় ইরফান। বিভিন্ন কালারের নিকাব কিনেছে, তবে প্রায় অর্ধেকের বেশি কালো কালারের। প্রতিটি নিকাবের সাথে ম্যাচিং করে সেম কালারের বোরখা কিনেছে। নিকাবের সংখ্যা গুনে গুনে 100টা, সাথে ম্যাচিং করে বোরখা দুটো লাগেজ ভরে গিয়েছে। ইরফান বাংলাদেশের ফ্লাইটের জন্য সব ব্যবস্থা করে মায়রার জন্য শপিং করেছে। এয়ারপোর্টে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ইরফান নাসিমের নাম্বারে কল করে। সে চলে যাচ্ছে এটা জানিয়ে ডিরেক্ট বলে, কিন্তু তোকে বিয়ে করতে হবে। নাসিম চুপ থাকে। ইরফানের মাথাটা আবারও ধীরে ধীরে গরম হতে থাকে। নিজেকে সামনে শক্ত গলায় বলে, তুই বিয়ে না করলে আমাদের আর কখনো দেখা হবে না। নাসিম নির্জীব চোখে চেয়ে রইল। নাসিমকে চুপ দেখে ইরফান রেগে কল কেটে দেয়। প্লেনে ওঠার পর নিজের উসখুস কমাতে নাসিমের নাম্বারে একটা মেসেজ করে, বলেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসির দড়ি গলায় ঝুলবে, অ্যান্ড ইটস ট্রু। খুশি হওয়ার প্রয়োজন নেই। ইরফানের মেসেজটি দেখে নাসিম এত খারাপ লাগার মাঝেও শব্দ করে হেসে দেয়, যে হাসিতে হাজারো তৃপ্তি মিশে আছে। মানুষ যেমন অনেক কিছু পায় না, তেমনি আবার অনেক কিছুই পেয়ে যায়। এই যে সে ইরফানের মতো একজন বন্ধু পেয়েছে, এই পাওয়াটা কি কম? কখনো না। মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আজ তার বায়োলজি এক্সাম। এই এক্সাম শেষ হলে আরেকটি এক্সাম বাকি আছে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বেশ অনেকক্ষণ বই পড়ো। এরপর কলেজ ড্রেস এর বোরখা বের করে বোরখা পরে নেয়। এরপর হিজাব মাথায় বেঁধে নেয়।
হঠাৎই খেয়াল করলো কাভার্ডের এক কোণা থেকে কিসের যেন কাগজ পড়লো মেঝেতে। মায়েরা নিচু হয়ে কাগজটি হাতে তুললে দেখলো এটা একটি ছোটোখাটো খামের মতো। মায়েরা ভেতর থেকে দুটো কাগজ বের করে তাতে চোখ বোলায়, দৃষ্টিতে বিস্ময় ভর করে। খুব ভালো করে না বুঝলেও বুঝলো এটা ইরফানের কানাডায় পিএইচডি করতে যাওয়ার কাগজ, সাথে পাসপোর্ট। মায়েরার কি যে খারাপ লাগছে, ইরফান তাকে রেখে পিএইচডি করতে চলে যাবে। ভাবনার মাঝেই মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। মায়েরা মাথা তুলে তাকালে ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকায়। ইরফান গতকাল রাশিয়া গিয়েছে, আরও 2 দিন পর আসার কথা। আজকেই হঠাৎ সামনে দেখে মায়েরার মনে হচ্ছে সে বোধহয় অধিক শোকের চোখে বেশি দেখছে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, ফ্লাওয়ার, আমার কল রিসিভ করনি কেন তুমি? ওয়াই? থাপ্পড় খেতে চাও? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার কোমরে বাঁ হাত রেখে মায়েরাকে টেনে আনে তার দিকে। ডান হাত মায়েরার গালে রেখে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ইরফানের দিকে হেরে যায়। ইরফান মায়েরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নেয়, চোখ বুঝে রেখে ডান হাত ধীরে ধীরে মায়েরার বাঁধা হিসাব খুলে ফেলে দেয়। এরপর ডান হাতে মায়েরার বোরখার চেন খুলে দেয়। মায়েরা ইরফানকে ছেড়ে, কিন্তু ইরফান পাত্তা দেয় না, সে তার কাজে ব্যস্ত। মায়েরার বোরখা নিচে জামার চেইনও একটানে খুলে দেয়। মায়েরা ছটফটায়, তার একটু পর তার এক্সাম, আর এই লোক কি শুরু করেছে! ইস! হঠাৎই তারেক নেওয়াজের গলা পায়। মায়েরাকে ডাকতে ডাকতে এদিকে আসছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে ইরফানকে এত ঠেলা ঠেলে বেচারি কিছুই করতে পারে না, বরং ইরফান আরও শক্ত করে ধরে মায়েরাকে। মায়েরার কান্না পায়। ইরফান যেন শুনতে পাচ্ছে না কিছুই। তারেক নেওয়াজের কণ্ঠ আরও কাছ থেকে শুনতে পেয়ে মায়েরার ছটফটানি বাড়ে। ইরফান চরম বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড গার্ল, আদর করছি না আমি? অল টাইম ডিস্টার্ব করো কেন? বড় হবে না তুমি? মায়েরা ইরফানের কথা শুনল কিনা মাঝে থেকে হিজাবটা কুড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। ইরফান বিরক্তি চোখে মায়েরার কাণ্ড দেখল। পেছন থেকে তারেক নেওয়াজ ছেলের কথাটা শুনে একটু কেশে উঠল। ইরফান তার বাবার কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকায়। তারেক নেওয়াজ গলা ছাড়ল। ইরফানের অভিব্যক্তি স্বাভাবিক, তার বাবা যে তার কথা শুনেছে এর জন্য একটু লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার ছেলে লজ্জা পাচ্ছে না। তারেক নেওয়াজ ইরফানের বাবা হিসেবে চরম হতাশ। ইরফান ভ্রু কুচকে বলে, তারেক নেওয়াজ আশেপাশে তাকিয়ে বলে। ইরফান মৃদু স্বরে বলে, যেতে হবে না, আমি ওকে রাখতে যাব। তারেক নেওয়াজ সাথে সাথে বলেন। ইরফান ভ্রু কুচকে বলে, কজ ও আমার বউ, তুমি তোমার বউ। তারেক নেওয়াজ ইরফানকে থামিয়ে দিয়ে বলে। ইরফান চোখ টোট করে বলে। ওকে। আর তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে ভাবল, তাকে কত মেপে মেপে কথা বলতে হয় এই ছেলেটার জন্য। একটুও মিল নেই তার সাথে, একদম উল্টো। সে কি সুন্দর সভ্য, আর তার ছেলে অসভ্যই বলা যায়। ইরফান তার বাবাকে তার দিকে চেয়ে বলে। কিছু বলবে? তারেক নেওয়াজ মাথা নেড়ে বলে। ইরফান ডান হাত পকেটে গুজে রেখে বলে, ওকে কলেজে ড্রপ করে এসে আমি রেস্ট করব, নো প্রবলেম। তারেক নেওয়াজ আর কিছু বলল না। সত্যি বলতে তার ভালো লাগে মায়রার প্রতি ইরফানের এত কেয়ার দেখে। মায়রা ওয়াশরুম থেকে তারেক নেওয়াজের গলা না পেয়ে বুঝলো তিনি চলে গিয়েছেন। গলার সাথে হিজাব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান বুঝতে পারেনি, শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। মায়রার কাণ্ডে কিছুটা অবাক হয়, 2 হাতে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে। হোয়াট হ্যাপেন্ড? ইরফানের বুকে না ঘষল, এরপর মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, আপনি আমাকে রেখে কানাডা চলে যাবেন শিশরাজ? আপনি আবার আমাকে ভুলে যেতে চাইছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। ইন্টেলিজেন্ট গার্ল। ইরফানের বুকে থাপ্পড় দিতে দিতে রেগে বলে, আমি আপনাকে যেতে দিব না। পাষাণ লোক আপনি, শুধু আমাকে ভুলে যেতে চান। ইরফান ডান হাতে মায়রার 2 হাত ধরে বাঁ হাতে মায়রাকে তার সাথে চেপে মৃদু স্বরে বলে। গার্ল, তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি, কোনো আইডিয়া আছে? মায়রা ভ্রু কুচকে তাকায়। ইরফান মায়রাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, পিএইচডি করার জন্য যা যা অ্যারেঞ্জ করেছিলাম সবকিছু ক্যান্সেল করেছি জাস্ট ফর ইউ। আই ফিল লাইক আই এম আনএডুকেটেড নাও। মায়রা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানকে, খারাপই লাগলো। ইরফান তার জন্য একটু শান্তি করে পড়তেও পারেনি, কিন্তু সে তো বারণ করেনি। আবার ভাবলো একটু আগেই তো বারণ করলো।
এখন একটু লজ্জাও লাগছে। নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিয়ে হিজাব বাঁধতে শুরু করে। কিছু একটা ভেবে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনার তো আরও 2 দিন পর আসার কথা, আজ আসলেন কেন? ইরফান পিছু ফিরে থেকেই একটু ঠোঁট বাঁকিয়ে বলে। বাংলাদেশি গার্লফ্রেন্ড কল করেছিল। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক একটা, শুধু উল্টাপাল্টা কথা বলবে। এরা এক্সাম শেষে বাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নামাজ পড়ে ইরফানের সাথে ঘুমিয়েছিল। এক্সামের জন্য তার ভালোভাবে ঘুম না হওয়ায় এক ঘুমে পুরো সন্ধ্যায় পর ঘুম ভেঙেছে। ইরফান বাম কাত হয়ে শুয়ে ঘুমে বিভোর। মায়েরা ইরফানের দিকে খানিকটা ঝুঁকে ইরফানের বালিশের কোণায় মাথা রাখে। ইরফানের ঘুমন্ত মুখপানে চেয়ে মৃদু হাসে মায়েরা। কলেজ থেকে ফেরার সময়ের কথা মনে পড়ল। মায়েরা এক্সাম শেষে কলেজে গেট থেকে বেরিয়ে ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, আপনি এখানে কেন, বাড়িতে যাননি? ইরফানের চোখ দুটো লাল। গতকাল সারা রাত ঘুমায়নি। আবার মায়রার এক্সামের পুরো সময়ে এখানে এভাবেই দাঁড়িয়েছিল। ইরফান মায়রাকে বা হাতে আগলে নিয়ে মৃদু স্বরে বলেছিল। একসাথে ঘুমাবো বউ, একা একা ঘুম আসে না। মায়রা কথাগুলো ভেবে হেসে ফেলল। ইরফানকে নিয়ে কি বলবে মেয়েটা বুঝে পায় না। ইরফানের হাত দুটোর দিকে চোখ পড়ে মুখখানা মলিন হয়। হাত দুটোর অনেকটাই কালচে হয়ে গিয়েছে। মুখ এগিয়ে নিয়ে ইরফানের 2 হাতে দুটো চুমু খায়। এরপর বেড থেকে নেমে নামাজ পড়ে নেয়। ঘরের এক কোণায় দুটো লাগেজ দেখে মায়েরা এগিয়ে গিয়ে লাগেজের চেন খুললে অবাক হয়। দুটো লাগেজ ভর্তি নিকাব আর বোরখা। একটা লাগেজে শুধু কালো কালারের বোরখা আর নিকাব, আর ওপর লাগেজে কালো সহ আরো বিভিন্ন কালারের বোরখা নিকাব। মায়েরা অবাক না হয়ে পারে না। কালো কালার ইরফানের ভীষণ পছন্দের, এটা মায়েরা এতদিনে বুঝে গিয়েছে। এই যে ঘরের সব জিনিসপত্রও তো কালো। ইরফানের কাভার্ডে 600টা শার্ট প্যান্টের মধ্যে 500টাই কালো। যদিও ইরফানের শার্ট প্যান্ট হয়তো আরও বেশি হবে। ইরফান যে ভীষণ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এটাও মায়েরা বুঝেছে। পেছন থেকে ইরফান বলে, করছো ওয়ার্ড ফ্লাওয়ার? মায়েরা উঠে দাঁড়ায়। ইরফানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, এতগুলো বোরকা নিকাব কার জন্য এনেছেন? ইরফান মৃদু স্বরে বলে। তোমার। মায়েরা বলতে নেয়, তাই বলে এত? বলতে গিয়েও থেমে যায়। সেই জুতোগুলোর কথা মনে পড়ে যায়, থাপ্পড়ের কথা মনে পড়ে। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে, আমি তো নিকাব পরি না। ইরফান মৃদু স্বরে বলে। এখন থেকে পড়বে। মায়েরা মাথা নিচু করে বলে, আমি তো মুখ ঢেকে থাকতে পারি না, অভ্যাস নেই। ইরফান 2 হাতের আঁচড়ায় মায়েরার মুখটা নেয়। মায়েরার পিট পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান কণ্ঠে আবেগ ঢেলে বলে, তোমার মূল্য আকাশের ভেসে থাকা চাঁদের চেয়েও 1000 গুণ বেশি বার্ড ফ্লাওয়ার। চাঁদকে সবাই দেখতে পেলেও আমার বার্ড ফ্লাওয়ারকে দেখার অধিকার শুধুমাত্র আমার। আমার মায়েরা পরীর সৌন্দর্য অনুভব করার অধিকার তোমার শিশরাত ছাড়া আর কারো নেই। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়েরার গালে হাত দিয়ে আবারও বলে, আমার মায়েরা পরীকে জাস্ট আমি দেখতে চাই, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? মায়েরা কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না। 2 হাতে ইরফানকে জড়িয়ে ধরে ছোট করে বলে। শিশরাজ, ইরফান মৃদু হাসল। 2 হাতে মায়েরাকে আগলে নেয়। একটু পর মায়েরা মাথা উঁচু করে বলে, আপনি আজকে কয়টা সিগারেট খেয়েছেন? আজ মায়েরা যখন পরীক্ষার হলে ছিল তখন পুরো 3 ঘন্টা ইরফান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, সাথে একটা একটা করে সিগারেট শেষ করেছে। এজন্যই মূলত আজ অনেক খেয়ে ফেলেছে। ইরফান খুব স্বাভাবিকভাবেই উত্তর করে। অ্যাবাউট 15। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। রেগে ইরফানকে কথা শোনাতে ইচ্ছে করল, তবে নিজেকে দমিয়ে আবদার করে। আমি সিগারেট পছন্দ করি না, আপনি আমার এই অপছন্দের সিগারেট ছাড়েন না কেন শিশরাজ? ইরফানের মুখটা ছোট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা তো আজকের অভ্যাস নয়, এটা ইম্পসিবল। মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমি আমার সাথে সবসময় অনেক চুইংগাম রাখি। তুমি অন্য কিছু বলো ওয়ার্ড ফ্লাওয়ার, আই প্রমিস আমি সব শুনবো। মায়রার ভীষণ খারাপ লাগে। সে বুঝে একটা হ্যাবিট ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি জানেন না শিশরাজ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়। আপনি কি আমার আগে ওপরে যেতে চান? আমার তো আপনি ছাড়া আপন কেউ নেই শিশুয়ালা, তবু আপনি কেন আমাকে রেখে একা চলে যেতে চান? কথাগুলো বলতে বলতে মায়রার চোখের কোণে পানি জমে। ইরফানের নিজেকে ভীষণ অপরাধী লাগলো। মায়রার কথাটা একেবারে মিথ্যা নয়, কিন্তু মায়রার ইচ্ছেটাই তার কাছে সবচেয়ে বড়। মায়রার এই অপছন্দের জিনিসটা তার আরও আগেই তার লাইফ থেকে মুছে ফেলা উচিত ছিল।
নিজের ওপর বিরক্ত হলো মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আই এম সরি বার্ড ফ্লাওয়ার। তোমার জন্য সবকিছু করতে পারি বার্ড ফ্লাওয়ার। সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড। ইউ আর মাই হার্ট, মাই এভরিথিং। সো মায়েরা পরির জন্য ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়া ইটস নর্মাল। অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে অ্যান্ড আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাব। আর ইউ হ্যাপি বার্ড ফ্লাওয়ার? মায়রা কি বলবে বুঝতে পারে না, তবে ইরফান সিগারেটকে গার্লফ্রেন্ড বলায় শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইরফানের বুকে কপাল ঠেকায়। ইরফান মায়রার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে। পরদিন শুদ্ধ আর ফাইজ বাংলাদেশে ব্যাক করে। শুদ্ধ ফারাকে তার মায়ের কাছে গ্রামে রেখে গিয়েছিল। চীনা বেগম দরজা খুলে দিলে শুদ্ধ হেসে বলে, তোমার ছেলের বউ কোথায় মা? কি একটা অবস্থা! নিশ্চয়ই দার্জাল বউটা এত ভালো ভোলাভালার শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে, তাই না? আরে আমার বউয়ের শাশুড়ি কষ্ট পেও না, আমি ওকে। চীনা বেগম শুদ্ধর কান টেনে বলে, এসেই বাদরামি শুরু করেছিস? ও রান্না করছে তোর জন্য। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, তুমি আমার বউটাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। চীনা বেগম হতাশ কণ্ঠে বলে, যা গোসল করে নে, বাদরামি সার, যা। শুদ্ধ হাসল। চীনা বেগম শুদ্ধর সাথে টুকটাক কথা বলে তার ঘরের দিকে গেলে শুদ্ধ রান্নাঘরের দিকে যায়। পেছন থেকে দেখলো ফারা ওড়না পাশে খুলে রেখে চুলার সামনে দাঁড়িয়ে আছে। শুদ্ধ এগিয়ে গিয়ে পেছন থেকে ফারাকে জড়িয়ে ধরে। ফারা ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও শুদ্ধের কথা শুনে থেমে যায়। শুদ্ধ মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা উল্টো ঘুরে দাঁড়িয়ে বলে, এখানে থেকে যা, গোসল করে নাও, আমি আসছি। শুদ্ধ দু হাতে ফারার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয়। ফারাকে দেখে তার সামিয়ার কথা মনে পড়ল। সত্যি বলতে তার খারাপ লেগেছে মেয়েটার জন্য, কিন্তু তার সবটা জুড়েছে তার ফারা পাখি। ফারা শুদ্ধকে চুপ দেখে বলে, কি হয়েছে তোমার? শুদ্ধ ফারার দু হাত ধরে হাতের উল্টো পিঠে চুমু খায়। ফারা অবাক হয়ে বলে, কি করছো? আমি রান্না করছি, হাত এঁটো। শুদ্ধ হাসল। ফারাকে জড়িয়ে ধরে বলে, অনেক ভালোবাসি ফারা পাখি। ফারা কিছু বলতে গিয়ে পেছনে শাশুড়ি মাকে দেখে বিড়বিড়িয়ে বলে, ছাড়ো, আমার মা এসেছে। শুদ্ধ ফারাকে ধরে রেখে গলা চড়িয়ে বলে, মা জানো, বউকে ছাড়া একদম থাকা যায় না, মারাত্মক মিস করেছি। এখন আমার বউকে কি ছাড়া উচিত তুমি বলো? টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে মৃদু হাসল। এই ছেলেকে নিয়ে আর পারে না। ইরফান লাস্ট 6 মাস আগেই নাসিমের সাথে দেখা করে গিয়েছিল। আবারও 6 মাস পর গত 3 দিন আগে তার সাথে দেখা করতে এসেছিল। নাসিম অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসে। ডাইনিং রুমে এসে খাবার খুঁজলে সব পাত্র একদম ফাঁকা দেখে নাসিম অসহায় মুখ করে থাকে। তার মা কয়েকদিন হলো আবার জেদ ধরেছে তাকে বিয়ে করাবে। তার বিজনেস পার্টনারের এক মেয়ের বয়স 22 থেকে 23 হবে। মেয়েটি তার মায়ের কান ভাঙিয়েছে কিভাবে জানো? নাসিম বিরক্ত। মেয়েটির সঙ্গে তার প্রায় দেখা হতো, টুকটাক কথা হতো। এখন সে সেই মেয়েটাকে বিয়ে করে নেবে? ব্যাপারটা এত হাস্যকর লাগে তার কাছে। তার মা এসব নিয়ে তার উপর রেগে রান্না করেনি। নাসিম আর কি করবে, সে নিজেই রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করে নেয়। এরপর তার মা আর তার জন্য 2টো বাটিতে নিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। এগিয়ে গিয়ে মায়ের পাশে বসে মৃদুস্বরে ডাকে, মা। ভদ্রমহিলা চোখ বুঝে রেখেই বলে, ঘরে বউ না আনলে এখন থেকে এভাবেই না খেয়ে থাকতে হবে। মায়ের কথায় নাসিম মৃদু হেসে বলে, হবে না, তোমার ছেলে রাত্রে জানে একটু একটু, তোমাকে সহ রান্না করিয়ে খাওয়াবো। নাসিমের মা কথাটা শুনেই তড়িঘড়ি করে বলে ওঠে। নাসিমের হাতে রান্না করা নুডলস খেয়ে তিনি অবাক হয়। তিনি ভেবেছিলেন নাসিমকে এভাবে বললে হয়তো মানতে পারবে, কিন্তু তিনি ব্যর্থ। উল্টে তার ছেলে তার জন্য সহ রেঁধে এনেছে। নাসিম মায়ের দিকে চেয়ে মলিন হাসল। হাতের বাটি রেখে মায়ের হাত তার 2 হাতের মাঝে রেখে একটা চুমু খেয়ে বলে, আমি এভাবে ভালো আছি মা। তুমি আমাকে বিয়ের কথা বললে আমি ভীষণ কষ্ট পাই। তুমি আমাকে কেন কষ্ট দাও মা? ও মা, বারবি ডলকে ভাবি না আমি, কিন্তু আমি তোকে ভুলিও না মা। থাকি না এভাবে। ভদ্রমহিলার চোখ জোড়া ঝাপসা হয়। তার ছেলের জীবনটা গুছিয়ে দিতে পারলেন না তিনি। নিজেকে সামনে বলে, জানিস মেয়েটির বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়েটি কে রে? খুব দেখতে ইচ্ছে হয়। কার জন্য আমার ছেলের জীবনে একটি অংশ থেমে গেল। নাসিম দীর্ঘশ্বাস ফেলল।
মৃদু হেসে বলে, কখনো পূর্ণতা সুন্দর, কখনো অপূর্ণতা, আবার কখনো আক্ষেপ। তুমি আমার না হওয়া বারবিডলকে না দেখার আক্ষেপ রাখো, আমি সামিয়াকে বন্ধু হিসেবে না পাওয়ার আক্ষেপ রাখি। এটাই সুন্দর। কথাগুলো বলে নাসিম খাওয়ায় মনোযোগ দিল। ভদ্রমহিলা ছেলের পানে চেয়ে রইল। নাসিমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যার সাথে হয়তো মিশে আছে বারবিডল আর সামিয়া, এই দুটি নাম যাদের কখনো ভুলে যাওয়া যায় না। মায়রার এইচএসসি এক্সাম শেষে অ্যাডমিশন হয়। ভাগ্য সাথে থাকায় মায়রার ইরফানের ভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটা নিয়ে মায়রা কি ভীষণ খুশি হয়েছিল। রাত তখন 10টা। ইরফান অফিস থেকে ফেরেনি। মায়রা ছাদের কোণায় এসে দাঁড়িয়েছে। তখনই ইরফানকে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে মায়রার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে চলে যায়। মায়রার মনে কিছু চলছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে বুঝতে পারে ইরফান তাকে খুঁজে না পেয়ে ছাদে এসছে। ইরফানদের এই বাড়ি 3 তলা। রেলিংটা বেশ মোটা। মায়রা ভয়ে ভয়ে ছাদের প্রাচীর উপর উঠে দাঁড়ায়। তখনই ইরফান ছাদে এসে দাঁড়ায়। সামনে তাকিয়ে মায়রাকে ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। ভীত কণ্ঠে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা যদিও ভয় পাচ্ছে, তবে ইরফানকে দেখে হাসল। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত বলে ওঠে, শিশরাজ, দাঁড়ান দাঁড়ান। ইরফান ধমকে বলে। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। ওখানে কেন উঠেছো? মায়রা অসহায় কণ্ঠে বলে, শিশরাজ, আমাকে একদম বকবেন না, আমি কিন্তু লাফ দিব এখান থেকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। একটু এগিয়ে এসে বলে, বার্ড ফ্লাওয়ার নেমে এসো। মায়রা মাথা নেড়ে তাহলে বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর ভালোবাসেন? ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এই স্টুপিডের বাদরামি দেখতেই তার দিন যায়। মায়রা আবারও বলে, বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর অনেক ভালোবাসেন। মুখে উচ্চারণ করে বলবেন কিন্তু। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আই ডোন্ট লাইক ইউ। মায়রা মুখ ফুলায়। ইরফানকে অনেকটা কাছে দেখে মায়রা হঠাৎই পেছন দিকে শরীর ছেড়ে দেয়। ইরফান এক প্রকার দৌড়ে গিয়ে শরীর ছেড়ে দেওয়া মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ভীত কণ্ঠে আওড়ায়, আই লাইক ইউ বার্ড ফ্লাওয়ার, লাভ ইউ আ লট মাই হার্ট। মায়রা 2 হাতে ইরফানকে জড়িয়ে ধরে শব্দ করে হেসে ফেলে। ইরফানের বুক ধুকধুক করছে। এই মেয়েটার বাদরামির লেভেল কোথায় গিয়েছে? তার হার্ট অ্যাটাক করাবে স্টুপিড। ইরফান মায়রার মাথা উঁচু করে রেগে বলে, ভালো হবে না তুমি। পড়ে গেলে কি হতো? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, করবো না তো, শিশুওয়ালা থাকতে তার বার্ড ফ্লাওয়ার পড়ে যায় নাকি? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের বুকে মাথা রেখে মৃদু হাসে। ফারা, নুসরাত, শাহেদ, সাজিদ ভার্সিটির মাঠে বসে আছে। নুসরাত সবাইকে না জানিয়ে বিয়ে করায়, সাথে কন্ট্যাক্ট অফ রাখায় সবার রাগ অভিমান বেশ কসরত করে ভাগিয়েছে নুসরাত। তার আপুর যে কী হয়েছিল, হঠাৎই অনেক রুড হয়ে গিয়েছিল। এই কারণেই মূলত সে সবার থেকে দূরে ছিল। নুসরাত সাজিদের বাহুতে থাপ্পড় মেরে বলে, এই বিদ্যাসাগর, আর ভালো হলো না, একটু কম পড় রে, আশেপাশে একটু নজর দে, তোর বোর তো কেঁদে মরবে। নুসরাতের কথায় সবাই হাসলেও সাজিদ নুসরাতের থেকে কিছুটা দূরে সরে বলে, গা ঘেঁষবি না। সাজিদের কথায় নুসরাত অবাক হয়। সাজিদ তার থেকে কেমন যেন আর কথাই বলে না। শাহিদ হাসলেও ফারা হাসত না, বরং সাজিদের দিকে তেড়ে রইল। সকলে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নুসরাত বাইরে বেরিয়ে যায়। শাহেদও চলে যায়। সাজিদ বসে থাকে। কিছুক্ষণ পর সাজিদ উঠে দাঁড়ালে ফারা এগিয়ে এসে দাঁড়ায় সাজিদের সামনে। এরপর মৃদু স্বরে বলে, তুই কি ডিস্টার্ব সাজিদ? সাজিদ মৃদু স্বরে বলে, না। ফারা সাজিদের দিকে তাকিয়ে বলে, তুই নুসরাতকে ভালোবাসিস তাই না সাজিদ? ফারা কথায় সাজিদ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফারা আফসোসের সুরে বলে, থেকে লুকিয়ে রাখলি কেন? আমরা যখন একসাথে ছিলাম তখন জানিয়ে দিলে অ্যাটলিস্ট ও হয়তো এখন বিবাহিত থাকতো না। সাজিদ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু হেসে বলে, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে ফারা, টিউশন করে পেট চালাই। আমরা মধ্যবিত্তরা ভালোবাসতে পারলেও সেই ভালোবাসা চাওয়ার দুঃসাহস আমাদের নেই। কথাটা বলে সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে বলিস না ফারা, ও বিদেশি বরের সাথে খুব সুখেই আছে। ফারা অসহায় চোখে চেয়ে রইল। তার মনে পড়ল সামিয়ার কথা, মনে পড়ল নাসিমের কথা, এরপর মনে পড়ল জাহারার কথা।
ইরফানের খালাতো বোন জাহারা, যে মেয়েটি ইরফানের জন্য এই ভার্সিটি বাদ দিয়ে দিয়েছিল, বিয়ে করবে না বলে কত অশান্তি করেছে শুনেছে, কিন্তু সবশেষে অনেক কষ্টে বিয়ে দিয়েছিল জাহারাকে খুব সাদামাটাভাবে। এখন হয়তো ভালোই আছে সে, কিন্তু বাকিদের জীবন কেমন ছন্নছাড়া হয়ে গেল। সাজিদের পরিণতি কি হবে? কথাগুলো ভেবে ফারার মন খারাপ হলো। শুদ্ধ অন্তরাকে দেখে বলে, কিরে, কি অবস্থা? অন্তরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বলে, এই তো চলছে। বিয়ের দাওয়াত দিলি না সে? অন্তরা হেসে বলে, আমাদের মতো মানুষদের জন্য বিয়ে করা তো দূর, বিয়ের শব্দটাতেই ঘৃণা জন্মে গিয়েছে। তো দীর্ঘশ্বাস ফেলল। অন্তরা ফারার সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যায়। নুসরাত নাকি বেরিয়ে গিয়েছে। শুধু ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, মন খারাপ কেন বাকি? ফারা মলিন মুখে বলে, কিছু মানুষের জীবনে ভালোবাসা শুধু কষ্ট দেয় কেন? শুধু একটু ভেবে বলে, কারণ সেই কিছু মানুষের ভালোবাসা একতরফা হয়। দুই তরফা ভালোবাসা হলে সেই ভালোবাসার 99% মানুষ জিতে যায়। সেখানে এক আকাশ সমান প্রশান্তি থাকে। এই যেমন আমি আমার ফাড়া পাখিকে পেয়েছি। ফারা মৃদু হাসল। শুদ্ধ হেসে বলে, ভালোবাসি পাখি। আর পরপর ইরফান মায়রাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মায়রা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মায়রার উদ্দেশ্যে বলে, আপুই, আমাকে তুমি কাটছো না কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, কজ হাজবেন্ডের কিস করতে হয়। লাবিব ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তুমি সীতা, তুমি পচা। আপুকে তুমি খেতে দাও না, কুচিব দুলা পাই। মায়রা মিটমিটিয়ে হাসছে লাবিবের কাণ্ড দেখে। ইরফান চোখ মুখ কুচকে তাকায়। মায়রা হেসে বলে, আপনার অনুভূতি বলুন। ইরফান মৃদু স্বরে বলে, তোমার ভাইকে বিয়ে দিয়ে দেব। আমার বউয়ের ভাগ আর কত দিব? মায়রা ইরফানের কথা শুনে হেসে ফেলল। লাবিব ভাবুক ভঙ্গিতে বলে, বিয়ে দিলে কি হবে? ইরফান সাথে সাথে বলে, তোমার বউ হবে। লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙুলগুলো নাড়াতে নাড়াতে বলে, বউ কোথায়? আমার বউ এনে দাও। লাবিবের কথা শুনে মায়রা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। মায়রা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মায়রা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছু বলে না। মায়রা রান্নাঘরে গিয়ে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়রার মা মৃদু হেসে বলে, এখানে আসলি কেন? ইরফানে কিছু লাগলে বলিস মা। মায়রা মুখ ফুরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু জামাই জামাই করো, আমাকে তো ভুলেই যাচ্ছ দিন দিন। মায়রার মা হাসলো মায়রার কথায়। রান্না ঠেকে দিয়ে মায়রার দিকে ফিরে মৃদু হেসে বলে, তুই তো আমার মা, আমার মাকে কি করে ভুলি বলতো? মায়রা তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন মা? ভদ্রমহিলা মায়রাকে বা হাতে জড়িয়ে রেখে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে, আমার মেয়ের মন ভালো, তাই তার মায়েরও তার কাছে ভালো। মায়রা হাসলো। মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যি তার মা সেরা। ইরফান মায়রা ফজর নামাজ পড়ে ঘুমায়নি। মূলত ইরফান মায়রাকে ঘুমোতে দেয়নি। সে মায়রাকে শাড়ি পরিয়ে দিচ্ছে খুব মনোযোগ সহকারে। অল্প সময়ের মাঝেই মায়রাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষে হাঁটু মুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মায়রা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মায়রাদের এখানে এসি নেই। ইরফান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি কি গোসল করবেন? ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মায়রার দু গালে হাত রেখে মৃদু স্বরে বলে, আগে তোমাকে রেডি করিয়ে নেই বউ। কথাটা বলে ইরফান নিজে নিজে যা পারলো তাই সাজিয়ে দিল। মায়রার দু হাত ভর্তি করে কাঁচের চুড়ি পরিয়ে দেয়। মায়রা হাসত। তার মনে আছে ইরফান প্রায় 30টি অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কত শত পিক বন্দি করে রাখা আছে। এরপর ইরফান তাদের দুজনের জন্য কাপড় ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি। সেখানে 60 ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেয়া সেই চুড়িগুলোর মধ্যে কয়েক ডজন। মজার ব্যাপার হলো এগুলো মায়রা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজেই কখন যে এগুলো তাদের ট্রলিতে তুলে নিয়েছে মায়রা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মায়রার মাথায় দিয়ে দিল। সবকিছু খুব সুন্দর করে পিন আপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মায়রাকে নিখুঁতভাবে অবলোকন করে মায়রার মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, মাথায় ঘোমটা টানা, গায়ে কালো শাড়ি জড়ানো। এটুকুতেই মেয়েটাকে কি সুন্দর লাগছে।
ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। মায়েরা পড়ি। মায়রা লাজুক হাসলেও ইরফান তাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, 5 মিনিটস ওয়েট করো। বেশ কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা দেখলো ইরফানের পরনে কালো প্যান্ট, বেডের উপর থেকে কালো শার্ট নিয়ে গায়ে জড়ায় ইরফান। মায়রা নতুন করে আর কি অবাক হবে, এই লোক কালো বলতে পাগল। মায়রাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে পড়ে। হোয়াট? মায়রা মাথা নাড়িয়ে না বোঝায় ইরফান বাঁ হাতে মায়রার হাত ধরে, ডান হাতে তার ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালের আলো ফুটেছে মাত্র, আশেপাশে তেমন মানুষ নেই। গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একজন মানুষ যাওয়া আসা করছে। ইরফান মায়রার হাত ধরে এগিয়ে যায়। মায়রা আশেপাশে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশুয়ালা? ইরফান বাঁ হাতে মায়রাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে। তোমার পরিচিত এক জায়গায় যাচ্ছি, বাট ফ্লাওয়ার। মায়রা ইরফানের সাথে হাঁটে, বেশ ভালো লাগছে তার। কিছু দূর যেতেই ইরফান মায়রাকে একটি গাছের নিচে গিয়ে দাঁড় করায়। মায়রা জায়গাটা দেখে হাসতো, কিছু মনে পড়লো যেন। এটা তো সেই জায়গা যেখানে মায়রা প্রায়ই মন খারাপ করে বসে থাকতো। বলা যায় এই গাছটি মায়রার এককালের দুঃখের সঙ্গী ছিল। এখানে বসে মন মতো কেঁদেছে। সেসব দিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। ইরফান মায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এক বিষণ্ণ বিকেলে বিষণ্ণতায় ঘেরা একটি ছোট্ট মেয়ে এই গাছতলায় বসে বসে আল্লাহর কাছে আরজি করেছিল সে যদি কোটিপতি হতো। ইরফানের কথা শুনে মায়রা ভীষণ অবাক হয়। ইরফান তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখায়, যেখানে মনে হলো বাটফ্লাওয়ার নামে একটি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 5 কোটি টাকা জমানো। ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু স্বরে বলে, নাও ইউ আর এ মিলিয়নিয়ার বাট ফ্লাওয়ার। মায়রার মনে পড়ে সেদিনের কথা, যেদিন লাবিবের বাবা তার সামনে থেকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলার পর সে এই গাছতলায় এসে কাঁদছিল আর এসব বলছিল। ইরফান এসব শুনে নিয়েছিল। মায়রার চোখ জোড়া ভরে ওঠে। ইরফান তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কত নিখুঁতভাবে পূরণ করে। মায়রা নিজেকে সামলে উল্টো ঘুরে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, এসব কেন করছেন শিশুয়ালা? ইরফান মায়রার ডান হাত তার বুকে চেপে মৃদু স্বরে বলে, আমার ইচ্ছা পূরণ করলে এখানে অনেক শান্তি লাগে বাট ফ্লাওয়ার। একটু থেমে আবারও বলে, আমি তোমার আগে মারা গেলে তোমার কোনো টেনশন থাকবে না। এরকম 5টি অ্যাকাউন্ট আছে। ইরফানের কথা শুনে মায়রা ঝাপসা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার জলে ভরা টইটুম্বুর আঁখি জোড়া দেখল, তবে কিছু বলল না। মায়রা ইরফানের চোখে চোখ রেখে বলে, একদিন আমি মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। সেদিন আপনি আমার পাশে এসে আমায় বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আমায় কত যত্নে আগলে নিয়েছিলেন। তবে এখন আমার আগে চলে যেতে চেয়ে কেন আমায় কষ্ট দিচ্ছেন শিশরাজ? এটুকু বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান চুপ থাকলেও মায়রা নাক টেনে বলে, আমি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম, এখনো আপনার জন্যই বাঁচি শিশুয়ালা। আমার আপনি ছাড়া কে আছে বলুন তো? আপনি আমাদের আল্লাহকে একটু বলুন না, যেন আমি আমার শিশরাজের সাথে মরতে পারি। আমি শুধু রাতে আপনার বুকে ঘুমাতে চাই না, আমি অনন্তকাল আপনার বুকে ঘুমাতে চাই শিশুয়ালা। ইরফান অবাক হয়ে মায়রার দিকে চেয়ে রইল। ডান হাতে মায়রার চোখ জোড়া মুছে দিয়ে বলে, ইস, কাঁদে না। এই যে আমি আছি, কোথাও যাচ্ছি না আমার হার্টকে রেখে। আমি ডিসাইড করেছি বিজনেসের যে টাইম দিতাম সেখান থেকে হাফ টাইম কেটে আমার মায়েরা পরিণামে লিখিয়ে দেব। হ্যাপি হব। মায়রা হেসে ফেলল। ইরফানের বুকে নাক ঘষল। এরপর ইরফানের হাত ধরে সামনের দিকে যেতে যেতে বলে, আমি আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আসুন। যেতে গিয়েও পিছে এসে নিচু হয়ে বসে। ইরফানের পা থেকে জোর করে জুতো খুলে দেয়, সাথে ইরফানের দু পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে দেয়। ইরফান মায়রার কাজে বাধা দিল না। মায়রা ইরফানের হাত ধরে এগিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে যায়। দুপাশে ধান, মাঝে চিকন আইল। মায়রা ইরফানের হাত ধরে ধরে এগিয়ে যায়। ইরফান মায়রাকে এক জায়গায় দাঁড় করিয়ে মায়রার পিক ওঠায় তার ক্যামেরার সাহায্যে। এরপর ধান ক্ষেতের এক পাশে একটা মেশিন চালু করা, সেখানে অনবরত পানি পড়ছে। পানিগুলো আইলের মাছ দিয়ে বিভিন্ন ক্ষেতে ছড়িয়ে পড়ে। মায়রা পানির পাশে গিয়ে দাঁড়ালে ইরফান অনেকগুলো পিক ওঠায়। মায়রা মেশিন থেকে নির্গত পানি কিছুটা মুখে নেয়। ইরফান হাঁটুর নিচ পর্যন্ত পানির মাঝে দাঁড়িয়ে আছে। মায়রার শাড়িও অনেকটা ভিজে গিয়েছে। ইরফান মৃদু হেসে ডাকে, বাট ফ্লাওয়ার।
মায়রা মুখে পানি দিয়ে ভেজা মুখে ঘাড় বাঁকিয়ে তাকালে ইরফান সাথে সাথে মায়রার পিক ক্লিক করে। মায়রা ইরফানের দিকে পানি পা ছিটিয়ে খিলখিলিয়ে হাসে। ইরফান মুখ বাঁকিয়ে আবারও মায়রার দিকে তাকায়। মায়রার হাস্যোজ্জ্বল পিক তার ক্যামেরায় বন্দী হয়। এরপর ইরফান তার ক্যামেরা গলায় ঝুলিয়ে মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। এরপর দুই আইলের মাঝখানে বেয়ে যাওয়া পানির মাছ দিয়ে হাঁটে ইরফান। বেশ ভালো লাগছে তার। মায়রা ডান হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়, সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আই নো বার্ড ফ্লাওয়ার। মায়রা মুখ ঝুলিয়ে বলে, আপনি আমার কথার আনসার দেন না কেন? ইরফান হাত তার দিকে সিটিয়ে মায়রাকে তার সাথে জড়িয়ে নিয়ে আবেগঘন কণ্ঠে বলে, ভালোবাসা ফিল করতে হয় বার্ড ফ্লাওয়ার, এটা বলার জিনিস নয়। মায়রা দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসতো। আশেপাশে চোখ ঘোরালে তেমন কাউকেই দেখতে পায় না। ইরফানের গিরার অনেকটা ওপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই। সেভাবেই ইরফান মায়রাকে কোলে নিয়ে হাঁটে। গ্রামীণ পরিবেশে সকালের এমন আবহাওয়ায় নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো দুজন। সন্ধ্যার পরপর ইরফান আর শুদ্ধ ছাদে বসে আছে। ইরফান ল্যাপটপে কিছু কাজ করছে। শুদ্ধ সিগারেট খুব বেশি খায় না, তবে মাঝে মাঝেই না খেয়ে থাকতে পারে না বেচারা। যেমন ইরফানের পাশে বসে সিগারেট টানতে ব্যস্ত। ভাবনায় আসে সে প্রায় অনেক দিন যাবৎ, না শুধু অনেক দিন না, বেশ কয়েক মাস হলো ভুল করেও ইরফানের হাতে সিগারেট দেখেনি। ব্যাপারটা বোঝে না। তার সামনে না খাক এই কয়েক মাসে ভুল করে একবার হলেও একদিন তো চোখে পড়তো, কিন্তু না, সে দেখেনি। কিছু একটা ভেবে ইরফানের দিকে তার ধরে রাখা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, ইরফান, সিগারেট খাবি? ইরফান ল্যাপটপে কাজ করতে করতে ধান্দায় শুদ্ধর হাত থেকে সিগারেট নেয়। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে রাখে। এরপর হাতের লাইটার শুদ্ধর হাতে দিয়ে ডান হাতে সিগারেট ধরে সামনে চোখে পড়ে দরজায় মায়রাকে দেখল। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার দিকে চেয়েই সিগারেট ছুঁড়ে ফেলল। মায়রার মুখে বিষাদের ছোঁয়া ছিল, যা ইরফানের কাণ্ডে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানও সূক্ষ্ম হাসে। শুধু ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, সিগারেট ছুঁড়ে ফেললি কেন? ইরফান মায়রার দিকে চেয়েই বলে, বার্ড ফ্লাওয়ার লাইক করে না। শুধু অবাক হয়ে বলে, না খেয়ে কেমনে থাকিস? ছাড়বি কেমনে? ইরফানের সহজ স্বীকারোক্তি। ডিফিকাল্ট, বাট বার্ড ফ্লাওয়ারের জন্য সবকিছু করতে পারি, সেটা যত ডিফিকাল্টি হোক না কেন। শুধু মাথায় হাত দিয়ে বলে, একটু কম কম ভালো হ ভাই। আমার বউ তো হার্ট ফেল করবে তোর মতো স্বামীকে দেখে। আমি এসব সিগারেট ছাড়তে পারবো না ভাই। ওরে বাবা, কি ভয়ানক কঠিন কাজ। ইরফান মায়রার দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, মৃদুস্বরে বলে, আই ক্যান ডু এনিথিং ফর মাই বার্ড ফ্লাওয়ার। শুধু চুপ থাকলো। ইরফানের সাথে তার মেলানো যাবে? এই শালা অস্বাভাবিক। হাত দুটোর কি অবস্থা করেছে? ইরফান ছাদ থেকে এসে ঘুমিয়েছে। এখন রাত বাজে 12টা। মায়রা ইরফানের জন্য ভাত এনে বসে আছে। ইরফান উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। মায়রার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতেই সে ইরফানের দিকে এগিয়ে এসে ইরফানের কানের ভেতর এক আঙুল ঠুকিয়ে ঘোরায়। ইরফান মুখে বিরক্তির ভাঁজ। মায়রা অনবরত এই কাজ করতে থাকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়রা কি আর সোনার বান্দা? সে মিটি মিটি হেসে ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ইরফানের কানে ফু দেয়। ইরফান আবারও ঘুমের ঘরে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, কি প্রবলেম? জ্বালাচ্ছ কেন? মায়রা ইরফানের মুখ বরাবর মুখ রেখে বলে, উঠুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। নো। মায়রাও বিরক্ত হয়। ইরফানকে আরও জ্বালায়, কিন্তু এই লোক আজ উঠবে না বলে হয়তো পণ করেছে। মায়রা কিছু একটা ভেবে ইরফানের কানের কাছে মুখ নিয়ে শব্দ করে গেয়ে ওঠে, তুই জান রে, আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। এটুকু বলতে ইরফান ঠাস করে মায়রাকে বিছানায় ফেলে মায়রার উপর আধশোয়া হয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঘুম ঝরানো কণ্ঠে বলে, আমি তোমার কি? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে। ইরফান মায়রার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, বলো আমি তোমার কি? মায়রা মিনমিন করে বলে, জান। ইরফান মায়রার কাঁধে মুখ গুজে চোখ বুঝে নেয়। মায়রার কানের কাছে মুখ নিয়ে ঘুম ঝরানো কণ্ঠে একটু টেনে টেনে ডাকে, জান। মায়রা কেঁপে ওঠে। ইরফান চোখ বুঝে মায়রার কাঁধে একটা গাঢ় চুমু আঁকে। আবারও একই কণ্ঠে বলে, ডিস্টার্ব করছিলে কেন জান? এবার আমি তোমায় ডিস্টার্ব করব। বি রেডি? ওকে জান?
ঢোক গিরে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। ইরফান মৃদু স্বরে বলে, You know, Birdflower, today is 16th July, your birthday. Congratulations on turning 18, my love. মায়রার দৃষ্টিতে বিস্ময়, সাথে অন্তরে ইরফান মায়রার গলায় নাক ঘষে বলে, বার্ডফ্লাওয়ারকে খাবো বলে ঘুমিয়েছিলাম। আর ইউ রেডি মাই জান? মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রার চোখে মুখে কেমন ভীতির সাথে চাপা উত্তেজনা। ইরফান মায়রার চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘোরের মাঝে বলে, মাইরা পুরি, তুমি এত সুন্দর কেন? তুমি বড় হয়ে গেলে কেন? বউ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। মায়রার দু পায়ের তালুতে শিরশির অনুভূতি হয়। ঢোক গিলে মিনমিন করে বলে, ভাত খাবেন? ইরফান মায়রাকে কথা শেষ করতে দেয় না। মায়রা ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়ার ভাঁজে নিয়ে নেয়। মায়রা আবেশে চোখ বুঝে নেয়। ইরফান বেশ অনেকটা সময় পর মায়রাকে ছেড়ে মাতালের মতো কণ্ঠে আওড়ায়, জাস্ট তোমাকে খেতে চাই, নাথিং এলস। কথাটা বলতে বলতে মায়রার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকতে ব্যস্ত হয়। সাথে অবাধ্য হাতের বিচরণ মায়রাকে এলোমেলো করে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে ডাকে, ভালোবাসি শিশুয়ালা। ইরফান মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রার ভেজা চোখ। ইরফান মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে আবেশিত কণ্ঠে আওড়ায়, লাভ ইউ টু মাই জান। মায়রা চোখ পানি নিয়েও হেসে ফেলল। ইরফান মায়রার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়। দু হাতে তার বাটফ্লাওয়ারকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রা ছটফটিয়ে উঠলেও ইরফান মায়রাকে ছাড়ে না। বরং সময় পাল্লা যত বাড়ে, শিশরাজ তার বাটফ্লাওয়ারকে উন্মাদের ন্যায় নিজের করতে ব্যস্ত হয়। এত বছরের তৃষ্ণা যেন সব আজ রাতে মিটিয়ে নিতে ভীষণ তৎপর মায়রার শিশওয়ালা, যাকে বুকে নিয়ে গত 2 বছর ঘুমিয়েছে, আজ হঠাৎই যেন সেই ধৈর্যশীল প্রেমিক ভীষণই ধৈর্যহীন হয়ে পড়েছে। বিশাল দেহি শেষরাজের বক্ষের নিচে ছোট মায়রা হাসি মুখে তার শিশুয়ালাকে বরণ করে নেয়। দুজনের মাঝে জমানো হাজারো প্রণয় একত্রিত হয়ে যেন এক সুখময় কাব্য রচিত করতে ব্যস্ত দুজন কপত কপতি। পরদিন সকাল সকাল মায়রা ভার্সিটিতে চলে গিয়েছে। তারেক নেওয়াজের সাথে ইরফান সকাল সকাল ঘুম থেকে উঠে মায়রাকে না পেয়ে ভীষণ বিরক্ত হয়। খুব ভালোই বুঝেছি স্টুপির বউটা লজ্জা পেয়ে তার থেকে পালাতে আগে আগে চলে গিয়েছে। ইরফান হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মায়রা মিলাকে নিয়ে ক্লাসের একদম পিছনের দিকে বসেছে। মুখটা কেমন ছোট করে রেখেছে। মিলা মায়রার মুখ দেখতে পায় না নিকাবের আড়ালে, তবে চোখ দেখেই কিছু গোলমাল লাগছে। মায়রা মিলাকে তার দিকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলে, কি? মিলা গালে হাত দিয়ে বলে, আমি এখনো সিঙ্গেল হলেও আমার যথেষ্ট বুদ্ধি। তোর কি হয়েছে ঝেড়ে কাজ তো? মায়রা অসহায় চোখে চেয়ে বলে, তুই বিয়ে করছিস না বলে আমি শুকিয়ে যেতে যেতে দুর্বল হয়ে গেছি, কিছু কর না ময়না। মিলা পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলে, কাউকে পছন্দ হয় না? তোর জামাইয়ের একটা যমজ ভাই থাকলে সেই হতো। মায়রা রেগে বলে, আমার শীর্ষরাজের দিকে নজর দিলে তোর চোখ কিন্তু তুলে নেব বলে দিলাম, বেয়াদ্দব যা ভাগ। মিলা মুখ টিপে হেসে বলে, আহারে, আমার ময়নাটা তার শীর্ষরাজকে কত ভালোবাসে। কথাটা বলে মায়রার বোরখার হাতা গুটিয়ে রাখা হাতার একটা জায়গায় জখম দেখিয়ে বলে, অবশ্যই এসব ভালোবাসা পেলে সবাই এতই ভালোবাসে, তাই না ময়না? মায়রা থতমত খেয়ে দ্রুত বোরখার হাতা ঠিক করে নামিয়ে নেয়। তখনই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মায়রা ইরফানকে দেখেই চোখ নামিয়ে নেয়। ইরফান ক্লাসে প্রবেশ করে আগে পুরো ক্লাস স্ক্যান করে নেয়। মায়রাকে এক কোণায় দেখে ভীষণ বিরক্ত হলো। মিলা এইবার ইরফানের দিকে তাকায়, আরেকবার মায়রার দিকে তাকায়। মায়রাকে সেই যে মাথা নিচু করতে দেখেছে আর তোলেনি। হলো কি? এ তো ডেইলি তার স্বামীকে জানায়, আজ কি হলো? কিছু একটা ভাবতেই বলে ওঠে, ময়না, বেশি লজ্জা পাচ্ছিস? বেশি হয়ে গেলে আমাকে কিছু দিয়ে তোর অনহার স্বামীটার দিকে তাকা। বেচারা তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে টেরা হয়ে যাবে রে। মায়রা রেগে বলে, বেয়াদবের বাচ্চা, চুপ কর, নয়তো তোকে একদম শর্ট মেরে উগন্ডা পাঠাবো। ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, লাস্ট বেঞ্চ, স্ট্যান্ড আপ। মায়রা আর মিলা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, স্ট্যান্ড আপ। মায়রা ঢোক গিলে দাঁড়ায়। সাথে মিলা। ইরফান মিলার উদ্দেশ্যে বলে, তুমি বসো। মিলা খুশি হয়ে চুপ করে বসে পড়ে। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। কত বড় খারাপ লোক!
তাকে দাঁড় করিয়ে রাখছে আর তারই বান্ধবীকে বসতে বলল। ইরফান মায়রার দিকে চেয়ে লেকচার দেয়, এই স্টুপিডকে ঘুম থেকে উঠে পায়নি, ভার্সিটি একা এসেছে, এখানে এসে আবার লাস্ট বেঞ্চে বসেছে। মেজাজ পুরো খারাপ হয়ে করে দিয়েছে। মায়রার দৃষ্টি বুঝলো ইরফান, পাত্তা দিল না। ভার্সিটির ক্লাস শেষে মায়রা ভার্সিটির মাঠে মিলা সহ তার নতুন আরও 3 জন ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ইরফান মিনিট 5 হলো দাঁড়িয়ে আছে মায়রার জন্য। তার ভার্সিটির সবাই জানে মায়রা ইরফানের স্ত্রী, কিন্তু মায়রা ইরফানের কাছে আবদার করেছিল ভার্সিটিতে সবার সামনে যেন তাকে ইরফান বউয়ের মতো ট্রিট না করে। ইরফান মেনে নিয়েছিল, কিন্তু তার বউ তো স্টুপিড। সে পুরো 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে, অথচ মায়রার খবর নেই। খুব ভালোই বুঝেছে ইচ্ছে করে এমন করছে। ইরফান পকেটে 2 হাত গুজে রেখে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ করে গম্ভীর গলায় ডাকে, মিসেস ইরফান নেওয়াজ, কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ। ইরফানের কথা শুনে মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রার ফ্রেন্ড সহ ভার্সিটির মাঠে আরও অনেকেই ইরফান আর মায়রার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এমন নয় কেউ জানে না মায়রা ইরফানের বউ, কিন্তু ইরফান তাদের সামনে মায়রাকে কখনো এভাবে ট্রিট না করায় বেশ অবাক হয়েছে। মায়রা দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এই লোকটা কি শুরু করেছে? ধূপধাপ পা ফেলে ইরফানের সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে বলে, এমন করছেন কেন? ইরফান মায়রার হাত ধরে বলে, এসো। মায়রা ইরফানের হাত আটকে বলে, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। ইরফান রেগে কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখায় এমন করছে ইরফান বুঝতো। বউটার এত জেদ। ইরফান ঠান্ডা গলায় বলে, সরি বউ, এসো আমার সাথে। মায়রা মুখ ফুলিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। আপনি আমাকে এমনি এমনি দাঁড় করালেন কেন? আর আমার ফ্রেন্ড মিলাকে বসিয়ে দিলেন, অসভ্য হয়ে গিয়েছেন আপনি, সরুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি তো তোমার ফ্রেন্ডকে দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। মায়রা রেগে বলে, আবার মিথ্যাও বলছেন, আমার মুখ তো দেখা যায় না, তাহলে কি দেখলেন আপনি? ইরফান মৃদু স্বরে বলে, যা দেখা যায় সেটুকুই দেখি, এসো আমার সাথে। মায়রা মন খারাপ করে বলে, আমার পা ব্যথা হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে বলে, ওকে, করে নিচ্ছি, কাম। মায়রা চোখ বড় বড় করে দ্রুত 2 পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। না। পাশ দিয়ে তার ক্লাসের এক ক্লাসমেট যাচ্ছিল। মিটি মিটি হাসছিল মায়রার কান্না পায়। তাকে সবাই খ্যাপাবে এখন। এই লোকটা তাকে কোথাও একটু শান্তি দেয় না। এগিয়ে এসে রেগে বলে, অসভ্য লোক, আপনি আমায় একটুও শান্তি দেবেন না। ইরফান আশেপাশে তাকিয়ে মায়রার দিকে চেয়ে বলে, গত রাতে আদর করলাম যে বউ, এত ফাস্ট ভুলে গেলে? মায়রা থতমত খেয়ে তাকায়। ভীষণ লজ্জা পায় বেচারি, কথা বলাই যাবে না এনার সাথে। কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। ইরফান ঠোঁট পাকিয়ে হাসল, এরপর খুব দ্রুত তার চিরাচরিত গাম্ভীর্যের ভাব এনে মায়রার পিছু পিছু এগিয়ে যায়। যাওয়ার পথে একটু একটু পরপর কেউ না কেউ সালাম দেয়। ইরফান ছোট করে সালামের উত্তর নেয়। মায়রা বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে এসে মায়রার হাত ধরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, রিকশায় যাব। ইরফান মৃদু স্বরে বলে, ওঠো, আজ তোমায় রিকশায় নিয়ে এই শহর ঘুরবো। মায়রা ভীষণ অবাক হয়। মায়রার এই ইচ্ছে ছিল, ইরফান কিভাবে যে জেনেছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি ভালোভাবে বসতে পারবেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, লাস্ট 1 মান্থ রিকশায় চলাচল করে প্র্যাকটিস করেছি। মায়রা কি বলবে বুঝলো না। মানে তার ইচ্ছা পূরণ করতে ইরফান তার বিলাসবহুল গাড়ি রেখে রিকশায় চলাচল করেছে। মায়রা ইরফানকে নিয়ে মন্তব্য করার মতো কিছু খুঁজে পায় না। ইরফানকে সেই 6 মাস আগে সিগারেট না খাওয়ার আবদার করার পর আজ পর্যন্ত ইরফানের হাতে সিগারেট দেখেনি মায়রা। মায়রা যাই বলে সবই কত যত্ন সহকারে করে দেয়। মায়রা অবাক হয়ে বলে, শিশরাজ, এমন কিছু কি আছে যা আপনি পারেন না বা আমি বললেও পারবেন না? ইরফান মায়রার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ারকে কোনোভাবে হার্ট করতে পারি না, সে বললেও পারবো না, এটা কমপ্লিটলি ভুলে গিয়েছি। মায়রা ভীষণ অবাক হয়। ইরফান কত বদলে গিয়েছে। প্রথম প্রথম তাকে কত থাপ্পড় দিত, এরপর থাপ্পড় ছেড়ে দিয়ে শুধু ধমকাতো, এরপর মাঝে মাঝে মারার জন্য হাত তুলেও আবার নামিয়ে নিত। ধাপে ধাপে যেন ইরফান তাকে আঘাত করার সব পথ ভুলে গেল। এখন ইরফান শুধু তার যত্ন করতে শিখে গিয়েছে। আবেগে মায়রার চোখের কোণে পানি জমে।
ইরফান দু হাতের মাঝে মায়রার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন বার্ড ফ্লাওয়ার? কোথাও ব্যথা পেয়েছো? মায়রা মৃদু হেসে বলে, আপনি অনেক ভালো জানেন শিশরাজ। ইরফান কিছু বলল না। মায়রাকে রিকশায় বসতে বললে মায়রা রিকশায় উঠে বসে। এরপর ইরফান মায়রার পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানকে সাপটে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ শিশুয়ালা। ইরফান মৃদু হাসল। ডান হাত পেছন দিকে দিয়ে নিয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে গেয়ে ওঠে, গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। মায়রা গলা নামিয়ে গায়, কসম করে বলো ছেড়ে যাবে না কখনো। ইরফান মৃদু স্বরে বলে, বার্ড ফ্লাওয়ার ইজ মাই হার্ট। আমার হার্ট অলওয়েজ আমার সাথে থাকবে, যেখানে তাকে নিয়ে প্রতিনিয়ত প্রণয়ের ছন্দ সাজাই। আই প্রমিস ইউ মাই হার্ট, কখনো ছাড়ছি না তোমায়, না তো এ পারে আর না তো ও পারে। একটু থেমে মায়রার দিকে চেয়ে বলে, লিসেন বার্ড ফ্লাওয়ার, ইউ আর অনলি মাইন। মায়রার মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ইরফানের কাঁধে মাথা রেখে প্রশান্তিময় হাসি হাসে। ইরফান মায়রা সেদিন রিকশা নিয়ে শহর চড়ে বেড়াতে ব্যস্ত হয়ে গেল। দিন গড়িয়ে রাত পেরোয়, সাথে ইরফান মায়রা শহর জুড়ে তাদের প্রণয়ের কাব্য গাথায় ব্যস্ত হয়ে থাকে। পরিশেষে ইরফান ও মায়রার নিঃস্বার্থ ও সূক্ষ্ম মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে এবং কোমল হৃদয়স্পর্শী আবেগ প্রকাশের দ্বারা তাদের জীবনের এই পবিত্র, নিখাদ, নির্মল ও কলুষিত মুক্ত ভালোবাসায় সৃষ্ট তাদেরই হৃদয়ের প্রকাশিত ও অপ্রকাশিত শব্দসমূহ প্রেমের গল্প ও কবিতা রূপে রচিত হলো। আর এভাবেই প্রণয়ের অমল কাব্য নামটিও তার সার্থকতা ও স্বকীয়তা পেল।